হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব তা প্রথমেই জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে শান্তি চুক্তি হলেও কমছে না জ্বালানি তেলের দাম, কারণ কি এবং বিপদগ্রস্ত হবেন কারা, এই বিষয়টি আজকে আলোচনা করব। ট্রাম্প ইরান টাগ অফ ওয়ার হচ্ছেটা আসলে কি, এই বিষয়টি জানার চেষ্টা করব। আর আরেকটা বিষয় বাংলাদেশের রাজনৈতিক প্রসঙ্গ, তা হচ্ছে যে কোন পথে আওয়ামী লীগ এবং কি ভাবছেন আওয়ামী লীগের নেতারা, এই বিষয়টি আজকে আলোচনা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন প্রফেসর ডক্টর গোলাম মাতবর, আমাদের সাথে আছেন ডক্টর সিদ্দিকুর রহমান, তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, এবং ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন, আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ সোমবার, এপ্রিল মাসের 20 তারিখ। ঘন্টা কয়েক আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যে আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে, অর্থাৎ এখন তো পাকিস্তানের রাত, ভোর হলেই যে দিনটি আসবে সেই দিনেই স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি। এটি কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পই বলেছেন মাত্র কয়েক ঘন্টা আগে, এবং তিনি আরো বলেছেন যে ইরানের সাথে নতুন কোন চুক্তি 2015 সালের সেই আন্তর্জাতিক চুক্তির চেয়েও ভালো হবে, এটি তিনি বলেছেন। এবং 2015 সালের চুক্তিটিও কিন্তু তার সময়কালে স্বাক্ষরিত হয়েছিল ইরানের সাথে, এবং সেই সময় উদ্দেশ্য ছিল তেহরানের পারমাণবিক কর্মসূচিকে নিয়ন্ত্রণ করা। 2015 সালে সেই চুক্তিটি ছিল, এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে এবার যেটি হবে, যদি স্বাক্ষরিত হয় সত্যি সত্যি, তাহলে সেটি আরো ভালো চুক্তি হবে যুক্তরাষ্ট্রের বিবেচনায়। যাই হোক, আমরা অপেক্ষায় থাকি যে এই চুক্তিটি আদৌ হয় কিনা। তার কারণ নানা জটিলতা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সংলাপ নিয়ে। পাকিস্তানেই সংলাপ হওয়ার নির্ধারিত রয়েছে এখনো পর্যন্ত, যদি শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না হয়। তবে সংলাপটি আদৌ অনুষ্ঠিত হবে কিনা সেই বিষয় নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না এই মুহূর্তে। তার কারণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি জাহাজ আটকের ঘটনা পর, অর্থাৎ যুক্তরাষ্ট্রের নৌবাহিনী একটি জাহাজ আটক করেছে। সেই আটকের পর ইরানের সাথে আলোচনা এখন অনেকটা নড়বড়ে অবস্থায় চলে এসেছে। তার কারণ হচ্ছে ইরানি কর্মকর্তারা আলোচনা বর্জন করার হুমকিও দিয়েছেন ইতিমধ্যেই, এবং এমনকি মার্কিন প্রতিনিধিরা বৈঠকে যোগ দিতে পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা যখন করছেন, তখনই কিন্তু এই ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে পাকিস্তানি প্রতিনিধি দলের কাছ থেকে। এবং এবং আগামী বুধবার এই 2 সপ্তাহ যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কিন্তু। তবে যুদ্ধবিরতির সময়সীমা ফুরিয়ে আসার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আবারও পাকিস্তানে ফিরে যাচ্ছেন। যদিও গতকাল নিরাপত্তার অজুহাতে জেডি ভ্যান্স পাকিস্তানে যাচ্ছেন না, এমন মন্তব্য করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু আজকে তিনি আবার বলেছেন যে জেডি ভ্যান্স শেষ পর্যন্ত পাকিস্তানে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে, এবং তিনি আজই কোনো না কোনো সময় পাকিস্তানে পৌঁছানোর কথা। চলমান সামরিক সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে আটকা পড়া 6টি ক্রুজ জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রম করে নিরাপদে সরে গেছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে পাশ কাটিয়ে। এবং এর যদিও একটি শান্তি চুক্তির আবহাওয়া সৃষ্টি হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায়, ইরান কিন্তু বলেছে তারা কোনো মন্তব্য এখনো করেনি শান্তি চুক্তির ব্যাপারে। তাদের একটাই শর্ত, সেই শর্ত এখনো অব্যাহত রয়েছে। সেই শর্তটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত নৌ অবরোধ অব্যাহত রাখবে ততক্ষণ পর্যন্ত তারা কোনো আলোচনায় বসবে না। কিন্তু পাকিস্তানি কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন, তারা রয়টার্সকে জানিয়েছেন নাম না প্রকাশ করার শর্তে পাকিস্তানি সরকারি কর্মকর্তারা জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বৈঠকটি পাকিস্তানি হবে, এবং এর জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবং এবং সেই সেই অনুযায়ী কাজও চলছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জেডি ভ্যান্স যাচ্ছেন, কিন্তু ইরানের পক্ষ থেকে কে প্রতিদলের নেতৃত্ব দিবেন সেটি কিন্তু এখন ইরানের পক্ষ থেকে জানানো হয়নি। এবার আসে অন্য সংবাদে। অসদাচরণের অভিযোগের মুখে যুক্তরাষ্ট্রের লেবার সেক্রেটারি লরি শাবেজ ডি রেমার পদত্যাগ করছেন। তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ উঠেছে, এবং অভিযোগ মাথায় নিয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের তৃতীয় সদস্য, মন্ত্রিসভার তৃতীয়
এবং সর্বশেষ মহিলা সদস্য। এর আগে যারা দুইজন তাদেরকে অপসারিত করা হয়েছিল, তারা পদত্যাগ করার সুযোগও পাননি, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল, সেই দুজনেই কিন্তু মহিলা ছিলেন। একজন হচ্ছেন হোমল্যান্ড ডিপার্টমেন্ট হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিন ওয়িং, আরেকজন হচ্ছেন ডিপার্টমেন্ট পাম বন্ডি অ্যাটর্নি জেনারেল। এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেট সম্পর্কে। তিনজন মহিলা সদস্য ছিলেন, তিনজনই পদত্যাগ করেছেন, আর তিনজনই এবার দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন। একজন পদত্যাগ করেছেন আর দুইজন অপসারিত হয়েছেন। এ হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের। এবং অরিগনের সাবেক এই কংগ্রেস সদস্য যিনি লেবার সেক্রেটারির দায়িত্ব পেয়েছিলেন, তিনি ট্রাম্পের মন্ত্রিসভার তৃতীয় সদস্য যারা পদত্যাগ করলেন। সৌদি যুবরাজের সাথে এক টেলিফোনে আলাপ করেছেন চীনের প্রেসিডেন্ট শি, এবং হরমুজ প্রণালীকে মুক্ত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেছেন ইরান যুদ্ধ অবসানের সহায়তা লক্ষ্য করার জন্য বেইজিং তাদের প্রচেষ্টা আরো জোরদার করেছে। তবে কিভাবে জোরদার করেছে সেটি কিন্তু ব্যাখ্যা দেননি। চীনের প্রেসিডেন্ট সৌদি যুবরাজের সাথে কথা বলেছেন এবং তার সাথে কথা বলে এই ধারণা দেওয়ার চেষ্টা করেছে যে কোনো প্রক্রিয়ায় হরমুজ প্রণালী যেন চালু রাখা হয়। তার কারণ বিশ্বের 1/5 তেল আসা যাওয়া করে এই হরমুজ প্রণালী দিয়ে, এবং যার একটা সিংহভাগ যায় চীনে, এবং সেই জন্য চীন এই হরমুজ প্রণালী খোলা রাখার ব্যাপারে অত্যন্ত আগ্রহী, এবং তারা সবসময় চেষ্টা করে যাচ্ছে। যদিও অভিযোগ উঠেছে যে ইরান যে পাল্টা আঘাত আনতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্রের বিমান হামলার বিরুদ্ধে, সেই সময় ইরান চীনের স্যাটেলাইট চিত্র ব্যবহার করতে সক্ষম হয়েছে চীনের অনুমতি ক্রমেই। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প চীনকে অনুরোধ করেছেন যে ইরানকে অস্ত্র দিয়ে কোন রকম সহায়তা না করার জন্য। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আপল, আপনারা জানেন পৃথিবীর সবচাইতে প্রযুক্তির যে কোম্পানি তার মধ্যে সবচাইতে নামী কোম্পানি হচ্ছে আপল, যুক্তরাষ্ট্রের আপল, এবং সেটি এখন $4 ট্রিলিয়ন কোম্পানি, বিলিয়ন নয়, 4 ট্রিলিয়ন, অর্থাৎ 4000 বিলিয়ন কোম্পানি হচ্ছে আপল কোম্পানি। সেই আপল কোম্পানি একজন নতুন প্রধান নির্বাহীর নাম ঘোষণা করেছে টিম কুক, যিনি এত বছর দায়িত্ব পালন করছে, তার জায়গায় জন টার্নার্সকে তারা প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিয়োগ দিয়েছেন, এবং 1 সেপ্টেম্বর থেকে তার এই নিয়োগ কার্যকর হবে, যেদিন টিম কুক অবসরে যাবেন এবং তিনি আপল বোর্ডের এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করবেন। আর অ্যাপলের হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট টার্নার্স প্রধান নির্বাহী হিসাবে দায়িত্বভার গ্রহণের পাশাপাশি অ্যাপলের ডিরেক্টর বোর্ড, যেটি পরিচালনা পরিষদের সদস্য হবেন। টিম কুক এর দায়িত্ব পালনকালে, প্রধান নির্বাহী দায়িত্ব পালনকালে অ্যাপলের বাজার মূলধন 20 গুণ বেড়ে $4 ট্রিলিয়ন পৌঁছেছে, এবং সোমবার দিন শেষে $4 ট্রিলিয়ন তাদের মূল্যমান ছিল অ্যাপল কোম্পানি। সর্বশেষ নথিপত্র অনুযায়ী টিম কুকের বেতন ও ভাতা এবং অন্য সুযোগ সুবিধা বাবদ গত বছর তিনি $74.6 মিলিয়ন আয় করেছেন অ্যাপল থেকে, যার মধ্যে মূল বেতন ছিল $30 মিলিয়ন, এবং বাকিটা ছিল শেয়ার এবং স্টক পুরস্কার হিসেবে তার প্রাপ্য লক্ষ লক্ষ ডলার। ফোর্বস ম্যাগাজিনের হিসাব অনুযায়ী টিম কুকের মোট সম্পদের পরিমাণ বর্তমানে $3 বিলিয়ন। এরপরে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দেবে যে কখন পুলিশ আপনাকে ট্র্যাক করার জন্য আপনার ফোনটি ব্যবহার করতে পারবে। এই ধরনের একটি সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট থেকে আসার সম্ভাবনা দেখা দিয়েছে একটি মামলার কারণে। যে মামলাটি হচ্ছে শার্ট্রি ভার্সাস যুক্তরাষ্ট্রের মধ্যে একটি মামলা চলছে সুপ্রিম কোর্টে সেটি, এবং সেই মামলার সিদ্ধান্ত জানা যাবে যে সুপ্রিম কোর্ট কি পুলিশকে অনুমতি দেবে যে আপনাকে ট্র্যাক করার জন্য, আপনার ফোন কখন তারা ব্যবহার করতে পারবে। অতএব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলার রায় আগামী দিন কয়েকের মধ্যে হয়তোবা জানা যাবে যে আপনার ফোন ব্যবহার করে পুলিশ আপনাকে ট্র্যাক করতে পারে কিনা এটি, এবং যুক্তরাষ্ট্রের সংবিধানের সাথে সেটি সাংঘর্ষিক কিনা এই বিষয়ে সিদ্ধান্ত দেবে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আমেরিকার সবচেয়ে সুখী স্টেট গুলোর মধ্যে কোনটি, সেটি একটি হিসাব এসেছে আজকে, এবং যুক্তরাষ্ট্রের স্টেট গুলোর মধ্যে সুখের সূচক, সুখী স্টেট হিসেবে যে স্টেটের মানুষরা সুখে জীবন অতিবাহিত করে সবচেয়ে বেশি, সেই স্টেটের তালিকায় সবার উপরে উঠে এসেছে হাওয়াইয়ের নাম, এবং হাওয়াইয়ের পরপরই রয়েছে ম্যারিল্যান্ড, আমাদের পার্শ্ববর্তী স্টেট, নেব্রাস্কা এবং নিউ জার্সি।
নিউ ইয়র্কের অবস্থান প্রথম 15টি সুখী স্টেটের মধ্যেও নেই। তালিকার সবার নিচে যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে ওয়েস্ট ভার্জিনিয়া, এবং তলানিতে থাকা শীর্ষস্থান এবং তলানিতে থাকা স্টেটগুলির স্কোরের মধ্যে ব্যবধান 30 পয়েন্টেরও বেশি। শীর্ষ 10টি স্থানের তালিকায় উত্তর পূর্বাঞ্চলীয় স্টেটগুলির প্রাধান্য দেখা যায়। তালিকার নিচের দিকের স্টেটগুলি মূলত সাউদার্ন স্টেটগুলি, দক্ষিণাঞ্চলের যুক্তরাষ্ট্রের। এবং তালিকায় প্রথম বলেছি আপনাদের হাওয়াই, এরপরে মেরিল্যান্ড, তারপরে নেব্রাস্কা, চতুর্থ স্থানে নিউ জার্সি, পঞ্চম স্থানে আমাদের পার্শ্ববর্তী কানেকটিকাট, ষষ্ঠ স্থানে ইউটা, সপ্তম স্থানে ক্যালিফোর্নিয়া, অষ্টম স্থানে নিউ হ্যাম্পশায়ার, নবম স্থানে ম্যাসাচুসেটস, দশম স্থানে আইডাহো, 11 নম্বর স্থানে মিনেসোটা, 12 নম্বরে ডেলাওয়্যার, 13 নম্বরে সাউথ ড্যাকোটা, 14 নম্বরে ফ্লোরিডা এবং 15 নম্বরে ভার্জিনিয়া। নিউ ইয়র্কের অবস্থান প্রথম 15তেও নেই। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান। সো নাজমুল হাসান, এই একসময় তো ফ্লোরিডাকে মনে করা হতো যে এটা পৃথিবীর সবচেয়ে বেস্ট প্লেস, এবং সুখী জায়গা। সব মানুষ আমরা নিউ ইয়র্কের লোকরা একটা স্বপ্নের জায়গা মনে করতো ফ্লোরিডা। এই ফ্লোরিডায় তো নিচে গেলে কেন, মানে এই যে আপনার অনেক পরিবর্তন হয়েছে, হওয়ার অনেক পর থেকে মনে পরিবর্তন হয়েছে। হচ্ছে 31টি সূচকের মাধ্যমে এই নির্ধারণ করা হয়েছে, এবং জি। সূচকের যে পরিমাপ, সেই পরিমাপে সবথেকে বেশি স্কোর পেয়েছে হাওয়াই। তো ফ্লোরিডায় তো নিচে গেলে কেন, কি কারণে আপনার, এটা কি আমাদের মহান কোনো ব্যক্তির কারণে না? না না না, সেটা ইন্ডেক্সে উল্লেখ করা হয়নি। না, ফ্লোরিডা তো আগে ছিল থাকার জন্য সবচেয়ে বেস্ট প্লেস। আমরা নিজেরাও মনে করতাম যে জীবনে তবে কোন সময় এখনো ফ্লোরিডা একটা বাড়ি এখনো কিনা যায়। ফ্লোরিডা অনেকে এখনো ফ্লোরিডা অনেকেরই রিটায়ারি, অর্থাৎ যারা অবসরে যেতে চান তাদের জন্য প্রাইম স্টেট, এখনো সেটাই বিবেচনা করা হয়। বাট অনেক লোক মনে করে যে এখানে এত বড় বিতর্কিত লোক থাকে যে ওই জায়গায় আর যাওয়ার কোনো, মানে জাস্ট মনের মধ্যে একটা থাকে আর কি, মানে তাহের, যেতে উনি চায় না। বিতর্কিত হতে পারেন যেটা আপনি ইঙ্গিত করছেন, কিন্তু উনি 2 দফা যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট। না, প্রেসিডেন্ট হয়েছেন ঠিক আছে, বাট বিতর্কিত হলে তো আর। যে যে স্টেটের প্রেসিডেন্ট থাকেন সেখানে কি মানে সেটাকে মানে ডাউন সাইড করলে সেই সম্বন্ধে, সেই স্টেট সম্বন্ধে একটা নেতিবাচক কথা বললে এটা আমাদের আরাম লাগে অনেকেই যারা ট্রাম্প বিদ্বেষী, কিন্তু এর মধ্য দিয়ে ফ্লোরিডায় থাকার যে আয়েশ, যে সুবিধা, এটা ম্লান হয়ে যায় না। ফ্লোরিডা এখন প্রতি বছর হাজার হাজার মানুষ যায়। ফ্লোরিডা প্রতি বছর হাজার হাজার মানুষ যায়, হ্যাঁ যায় ঠিকই, কিন্তু এইটা 16 নম্বরে চলে গেছে আপনার। এক সময় ছিল অনেক উপরের স্থান এটার, যখন থেকে এটা মহান। অনেক আরো অনেক এটা অনেক আরো মেট্রিক্স আছে। ইব্রাহিম চৌধুরী, আগামী 2 দিন পরে তাহের সাহেবেরও ফ্লোরিডা যাওয়ার কথা। হ্যাঁ, ওই ফুড ফেস্টিভ্যালে যাবেন, ওখানে আমাদের সমস্যা আমরা ওই জায়গার সুবিধা নেই, কিন্তু আবার সুবিধা নিয়েই আবার এটার বিরুদ্ধে কিছু বলার সুযোগ চেষ্টা করি। কিন্তু ওই ঘুরে ফিরে এই বিরুদ্ধে বলার জন্য যদি ওখানকে ট্রাম্পকে যুক্ত করা যায়, মানে বাংলাদেশে কিছু হইলে এখন যে আওয়ামী লীগ করেছে, এই যে আমি সিদ্দিক ভাইয়ের দেখে বলতেছি এইভাবে, মানে ওই ডোনাল্ড ট্রাম্প করেছে এটা বলে একটা পার পেয়ে যাওয়ার একটা অভ্যাস আমাদের আছে। এটা খারাপ না, এটা নিয়ে সমালোচনা হোক, আলোচনা হোক। এই আলোচনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাকবেন, একইভাবে বাংলাদেশে আওয়ামী লীগও থাকবে, এটা সিদ্দিকুর রহমান সাহেব আজকে বলবেন, হয়তো আমি তার চেহারা দেখতেছি। ওকে, সিদ্দিকুর রহমান সাহেব, ডক্টর সিদ্দিকুর রহমান, আপনাকে অভিনন্দন জানাচ্ছি, এবং ইব্রাহিম চৌধুরী খোকন আছেন এবং আমাদের নাজমুল হাসান। নাজমুল হাসান, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি যদি 1 মিনিট সময় দেন। প্রশ্নটা হচ্ছে যে আপনি যে একটু আগে বললেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেছেন যে কালকে এটি ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হবে, রাইট? সো আমি আপনাকে প্রশ্ন করতে চাই, এরপরে আমি অন্যান্য প্যানেলিস্টের কাছে আসবো, যে যদি কোনো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যদি কোনো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় ইরানের সাথে যুক্তরাষ্ট্রের, তাহলে কিন্তু ইরান এটা প্রমাণ করে দেবে পুরো মিডল ইস্টের মধ্যে যে বৃহৎ শক্তির সাথে ফাইট করে আমি কিন্তু টিকে গেছি। এর আগে দেখেন লিবিয়া টিকতে পারে নাই, আপনার ইরাক টিকতে পারে নাই, আপনার অন্য যত দেশ যারাই যেখানেই যুক্তরাষ্ট্র হস্তে কেউ টিকতে পারে না, কিন্তু তছনছ করে দিয়েছে সবাইকে। কিন্তু ইরান যদি এই কিছুটা তার ক্ষতি হওয়ার পরেও সে যদি টিকে যায়, তাহলে হোয়াট কুড বি দি ইম্প্যাক্ট অন পুরো মিডল ইস্টের যে মানচিত্র, এই মানচিত্রের উপর কি পরিবর্তন বা কি ইম্প্যাক্ট হবে, কি প্রভাব পড়বে এটার? আমার যেটা মনে হয়, আমেরিকার প্রভাব অনেকাংশে কমে যাবে, প্রথম যেটা মনে হচ্ছে। আর আমেরিকা যেভাবে মিডল ইস্টের অন্যান্য দেশগুলির শক্তিদাতা হিসেবে
এতদিন পরিগণিত হয়েছে, তারা ঠিক সেইভাবে শক্তিদাতা নয়। কুয়েতের যে পরিমাণ ক্ষতি হয়েছে, কাতারের যে পরিমাণ ক্ষতি হয়েছে, ইউএই যে পরিমাণ ক্ষতি হয়েছে, আমেরিকা তাদের নিরাপত্তা, তাদের শক্তি যোগান দিল, সে ক্ষতি তারা এড়াতে পারেনি। অতএব তারা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা বিবেচনা করবে অবশ্যই, এবং ইতিমধ্যে সেই ধরনের কথাবার্তা শুরু হয়েছে। আরেকটি বিষয়, যেটি ইরান যে এখনো অনেকটাই শক্তিশালী দেশ সেই অঞ্চলে, সেটা আরেকবার প্রমাণিত হয়েছে, এবং সেটা প্রমাণ করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরান আক্রমণ করতে হয়েছে। সো সো আপনি মনে করেন যে যদি এটা হয়ে যায় কালকে চুক্তি, রাইট, তাইলে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কিন্তু নতুন একটি সমঝোতা এবং নতুন একটি সম্পর্কেরও সূচনা হবে, রাইট? এবং এই সম্পর্কের যে সূচনা, এই সূচনার যে আপনি বুঝতে পারছেন যে এফেক্টটা কী হবে, বিশেষ করে যেটাকে বলা হয় সৌদি আরব হচ্ছে একদম মানে মাথার নতজানু সারেন্ডার করা দেশ, অন্যান্য আরব দেশ যেগুলো আছে এদের তবে অবস্থা কি আমার হবে যেটা তখন? মনে হয় তাহের, সৌদি আরব বলেন আর অন্যান্য দেশগুলি বলেন, তাদের সাথে ইরানের সম্পর্কটা আরো সুদৃঢ় হবে, শত্রুতামূলক আচরণ অনেকটাই কমে যাবে। তার কারণটা হচ্ছে যে, যে কয়টি দেশের নাম বলেন এরা সবাই কিন্তু সৌদি আরবের প্রতিবেশী। প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ করে বেশি দিন টিকা যায় না। ও তৃতীয় শক্তির সাহায্য প্রতিবেশীর সাথে লড়াই করে টিকা যায় না। আমার মনে হয় বাংলাদেশ এবং ভারতের যে অবস্থান, এই দুই দেশের এই এই ইরান এবং সৌদি আরব যুক্তরাষ্ট্রের মধ্যে লড়াইতে ওই দেশ পার্শ্ববর্তী দেশগুলির ভূমিকা নিয়ে যে মূল্যায়ন হচ্ছে, সেই মূল্যায়নটা বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে হওয়া উচিত আমি মনে করি। আরেকটা জিনিস যেটি আমি লক্ষ্য করেছি, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে বিশ্লেষণগুলো দেখছি, তাতে মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের কাছে যে তথ্য ছিল ইরানের ব্যাপারে, ইরানের শক্তিমত্তার ব্যাপারে, তথ্যগুলো সঠিক ছিল না, এবং সঠিক না থাকার কারণেই এই যুক্তরাষ্ট্রকে এতটা ব্যাগ পেতে হয়েছে। সঠিক তথ্য, সঠিক ইনফরমেশন, কারেক্ট ইনফরমেশন শক্তি জোগাড় করতে সাহায্য করে, যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে ব্যর্থ হয়েছে, সেটি অবশ্যই বলা যায়। আরেকটি বিষয় যেটি সেটি হচ্ছে যে আহ, এতদিন যে অস্ত্র ব্যবসাটি ছিল মিডল ইস্টে যুক্তরাষ্ট্রের, সেটিতে কিছুটা হলো ভাটা পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ইব্রাহিম যদি আপনার কাছে যাই, যে আপনি জি। কি মনে করেন তাহলে এই যদি হয় কোয়ালিশন যুক্তরাষ্ট্র, ইরান, মিডল ইস্ট, অন্যান্য দেশ, দেন আপনি জানেন যে মিডল ইস্টের সবচেয়ে বড় সেন্টার হচ্ছে আপনার ইসরায়েল ফর ওয়েস্টার্ন আপনার পাওয়ার অ্যান্ড স্পেশালি দি ইউনাইটেড স্টেট। সো ইসরায়েলের অবস্থাটা কি হবে তখন? হ্যাঁ, অনেক ধন্যবাদ। শুনেন, এটা আমরা জানি না, আমরা কেউ জ্যোতিষী না, কিন্তু আমি মনে করি এখনো আন্তর্জাতিক যে ব্যবস্থাটা এখনো যুক্তরাষ্ট্রের বলয় থেকে মুসলিম দেশগুলো বেরিয়ে আসতে পারবে না। ইরানের এমন কোনো রাজনৈতিক শক্তি নাই। এই যুদ্ধের মধ্য দিয়ে ইরান যে জায়গায় গেছে, শুনেন, ইরানের প্রতি সহানুভূতিশীল মহলও যদি মনে করেন যে ইরানের এই যুদ্ধে টিকে থাকা মানে ইরান প্রায় ধ্বংস হয়ে গেছে, সেখান থেকে দাঁড়াতে ইরানের অনেক দিন সময় লাগবে। এই সময় এই সুযোগে আন্তর্জাতিক প্লেয়াররা, বিশেষ করে চীন, রাশিয়া, এরা প্রভাব বিস্তার করতে চাইবে এবং পুনর্গঠনে সাহায্য করতে চাইবে। কিন্তু মনে রাখবেন, এই বিপদের সময়ে চায়না বলেন, রাশিয়া বলেন, ওনারা কেউ সামনে আগায় আসে নাই। এখনো যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো কোনো রাজনৈতিক শক্তি, বহিঃশক্তি খুব সরাসরি ইরানের পক্ষে দেখি নাই। যদিও ইরানের প্রতি সহানুভূতিশীল মহল মনে করেন যে ইরান টিকে গেছে এবং ইরান একটা বড় দাপট দেখাতে পারবে আগামীতে, আমি এটা নিয়ে খুবই সন্দিহান। আমি মনে করি যে ইরান নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে আরো 10-20 বছর লাগবে, যে অবস্থায় ওনারা গেছেন। এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো যারা যুক্তরাষ্ট্রকে মিত্র মনে করে টিকে আছে, তাদের এই মিত্রতা বৃদ্ধিত করার জন্য আরো বেশি দিবে, আরো বেশি দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ওনাদের থাকতে হবে। এবং ইরান এই ঘটনার মধ্য দিয়ে, এই যুদ্ধের মধ্য দিয়ে মানে ইসরায়েলের যে একটা আধিপত্য, সেটা কিছুটা হইলেও ম্লান হবে। কিন্তু ইসরায়েল এত শক্তিশালী, ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এত বেশি, সেটা খালি ডোনাল্ড ট্রাম্প না, সেটা ক্রস দ্য লাইন, এমনকি ডেমোক্রেটদের সাথে সম্পর্ক বেশি। সেই সম্পর্ক হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার নাই। সেই সম্পর্কটা স্বার্থের সম্পর্ক, বিনিয়োগের সম্পর্ক, লবিং এর সম্পর্ক। সুতরাং এই সম্পর্ক আরো তারা শক্তিশালী করার চেষ্টা করবে এবং থ্যাংক ইউ। আগামী 10 বছরের ওয়ার্ল্ড অর্ডারটা সেদিকেই যাবে। থ্যাংক ইউ সো মাচ। জি। ডক্টর সিদ্দিকুর রহমান, আপনি তো যদিও পলিটিক্যাল লোক, বাট আপনাকে আজকে পেয়েছি যেহেতু একটু প্রশ্ন করি যে ইব্রাহিম বলবো যেটা বলেন যে যুক্তরাষ্ট্র তার যে পাওয়ার, এই পাওয়ারকে কোনোভাবে কিছু করা যাবে না, এই যেটা উনি যেটা বললেন। বাট একটা জিনিস যেটা, যে আপনাকে যদি প্রশ্ন করি আমি, যে প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি খুবই একগুয়ে টাইপের লোক বলে অনেকে মনে করেন, যার মানসিক স্বাস্থ্য নিয়ে বিভিন্ন মিডিয়াতে প্রশ্ন উঠেছে,
তিনি কেন শেষ পর্যন্ত ইরানের সাথে কম্প্রোমাইজ করতে এক ধরনের উদ্যোগী হলেন এবং ইসরায়েলকে তিনি বললেন যে স্টপ ইয়োর বম্বিং, মানে থ্রেট করে বলেছেন ইসরায়েলকে। কেন ওনার কি এই ধরনের লোক উনি যে ইরানের মতো একটি দেশের মানে সাথে শান্তি চুক্তি করতে উনি বারবার মানে লোক পাঠাচ্ছেন পাকিস্তানে, নিজে বানিয়ে দিচ্ছেন, আপনার কি মনে হয় হোয়াট ইজ দ্য রিজন? এ ব্যাপারে ট্রাম্প হলো এমন একজন ব্যক্তি, তাকে নিয়ে কোনো কমেন্ট করা বড় কঠিন। এবং একটা জিনিস মনে রাখতে হবে, উনি এমন এক ধরনের রাজনীতিবিদ যিনি একবার হেরে গিয়ে দ্বিতীয়বারে এদেশে ভূমিধস সমর্থন নিয়ে আবারও প্রেসিডেন্ট হয়েছেন। তাকে খুব ছোট করে দেখার কোনো সুযোগ নাই। রাজনীতি পরিপক্কতা নিয়ে যদি কেউ প্রশ্ন করে সেটারও সুযোগ কম। উনি যে ইরানের সাথে যে চুক্তি করতে যাচ্ছেন, এটার ব্যাখ্যা ওনার কাছে সবচেয়ে বেশি আছে। আমার কাছে ওই ইনফরমেশন নেই, তবে আমার বিশ্বাস উনি বুঝে সুঝেই সিদ্ধান্ত নিচ্ছেন। এবং আপনি দেখেন উনি যখনই যেটা বলেন, আগামীকাল যদি ওই চুক্তিটা না হয় তাহলে দেখবেন তার আর একটা রূপ আগামীকালই দেখা যাবে। এবং সেক্ষেত্রে দেখা যাবে যে স্টক মার্কেট 2000, 3000 বা 1500 পয়েন্ট কমে গেছে। আবার পরের দিনই এমন একটা কথা নিয়ে আসবে, আবার স্টক মার্কেট দেখেন, স্টক মার্কেট কোথায় গেছিল, স্টক মার্কেট কিন্তু সব রেকর্ড হারিয়ে গেছে। এই হলো ট্রাম্পকে নিয়ে মন্তব্য করা বড় কঠিন। এটা ইতিহাসই এর প্রমাণ আসবে। আজকে হয়তো আমরা তাকে মূল্যায়ন করতে পারছি না। আজকে মিডল ইস্ট নিয়ে যে সমস্ত ঘটনা ঘটছে, যে ঘটনা উনি ঘটিয়েছেন, এটা কেন ঘটিয়েছেন এটা সব বের হবে। তবে ইব্রাহিম ভাই যেটা বলছেন যে আমাদের খুব খুশি হওয়ার কোনো কারণ নেই, যে এতে মনে হচ্ছে অনেকেই আমরা যারা মিডল ইস্টকে সমর্থন করি যেটা বোধহয় ইরানের জয় হচ্ছে, ট্রাম্পের পরাজয়, তা না, কোনো অবস্থা না। ট্রাম্প একটি ব্যক্তি যে পরাজয় শব্দটা সে তার ডিকশনারিতে নেই, অতএব সেভাবেই আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আমি ওই আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু দেখি, এবং সে ব্যাপারে সে যে সিদ্ধান্তে পর্যন্ত নিয়েছে তার রাজনীতি জীবনে আমি দেখছি সে পিছন পা হয়নি। যেটা সে বলে সেটা সে করে, এবং যেখানে যেটা করেছে সেখানে সে সাকসেসফুল হয়েছে। এবং ভবিষ্যতে আমার মনে হয় তার সাকসেস নিয়েই তার টাইম সে শেষ করবে। থ্যাংক ইউ সো মাচ প্রফেসর ডক্টর গুলাম এম মাতবর, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই এই বিষয়ে যে আপনি জানেন যে বিভিন্ন পত্রিকায় যে রিপোর্ট এসেছে তাতে বলা হচ্ছে যে তেলের দাম কালকে যদি চুক্তিও হয় তেলের দাম কমবে না, তেলের দাম আরও 1 বছর কমপক্ষে কন্টিনিউ করবে হাই প্রাইস, বিকজ অফ যে ঘটনা ঘটিয়েছেন আমাদের মহান ব্যক্তিত্ব। সো আপনার কাছে প্রশ্ন করতে চাই একজন শিক্ষাবিদ হিসাবে, একজন পর্যবেক্ষক হিসাবে, যে এই যে তেলের দাম যে বাড়বে, এই বাড়ার কারণে সবচেয়ে বেশি এফেক্টেড লোক হবে কারা? ধন্যবাদ। তার আগে আসলে ভালো লাগলো, সিদ্দিক ভাইকে দেখলাম অনেকদিন পরে, আর ইব্রাহিম ভাই তো আছেনই, এবং মিজান সাহেবকেও দেখলাম। তো দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আসলে দেখুন, আমি ওইটা উত্তর দেওয়ার আগে আপনাকে একটু বলবো, এখানে আসলে ইরান বিশেষ করে যে পরাজয় বা ইরান যে ধ্বংস হয়ে গেছে, এটা বোধহয় আমার মনে হয় একটু আন্ডারএস্টিমেট করাটা বোধহয় আমাদের ঠিক হবে না। ইরান ইজ এ ভেরি পাওয়ারফুল কান্ট্রি এজ ওয়েল কম্পেয়ার টু ইউনাইটেড স্টেটস। এখানে কিন্তু আমরা জানি এটা অসম একটা ব্যাপার আর কি। ইউনাইটেড স্টেটস ইজ এ মাইটি নেশন ডেফিনেটলি। কিন্তু আপনি দেখুন, এখানে আসলে যুক্তরাষ্ট্রের যেটা সুবিধা এখন, যেটা প্রেসিডেন্ট ট্রাম্পের যে একেবারে ট্রাম্প যেটা পেয়ে যাচ্ছে এই ইসরায়েল যুদ্ধের ক্ষেত্রে, সেটা হচ্ছে এখানে কোনো অপোজিশন নাই। কারণ আমরা জানি ডেমোক্রেটিক পার্টি হচ্ছে ইকুয়ালি সাপোর্টার অফ ইসরায়েল, সুতরাং এইটা হচ্ছে তার সবচেয়ে বড়। এখন যেটা প্রবলেমটা হচ্ছে, আলটিমেটলি কিন্তু আস্তে আস্তে ইয়াঙ্গার জেনারেশন ইজ কোয়েশ্চেনিং। আমি বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, বিশ্ববিদ্যালয়ে তো আমরা ইয়াঙ্গার জেনারেশন নিয়ে কাজ করি, এবং দে আর কোয়েশ্চেনিং অ্যাবাউট হোয়াই উই আর ডুইং অল দোজ থিংস ইন ইসরায়েল। এটা কিন্তু প্রশ্ন আসছে। এটা কিন্তু আসলে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পকে কিন্তু এটা একটা কিন্তু আমি মনে করি যে তার পিছনে একটা কাজ করছে, যে হি উড লাইক টু অ্যাকচুয়ালি ceasefire, he would like to stop it. সে যেটা মনে করছে যে অ্যাকমপ্লিশ অনেক কিছু করেছে, হ্যাঁ দ্যাটস ট্রু। তার কিন্তু অ্যাকমপ্লিশমেন্ট অনেক হয়েছে, ইরানকে অনেক দুর্বল করে দিয়েছে, এটা সত্য। রিকভারি অনেকদিন সময় লাগবে। তো এইটা আমার কাছে এত তাড়াতাড়ি বোধহয় আমরা একেবারে বোধহয় টানাটা বোধহয় এত সহজ না।
কারণ এখানে আপনার দেখুন রাশিয়া আছে, এখানে আপনার চায়না আছে, এখানে এট দ্য সেম টাইম আপনার নর্থ কোরিয়া তাকে হেল্প করছে, সো দে আর স্টিল, এবং বলা হচ্ছে এখনো তার অনেক মিসাইল এবং অনেক ড্রোন এবং অত্যাধুনিক যেগুলো যেগুলো বের করে নেই, এবং রাশিয়া অনেক সময় তাকে বলছে এগুলো এখন বের না করার জন্য। তারপরেও কিন্তু, সুতরাং আমার মনে হয় একেবারে যে তাকে আন্ডার এস্টিমেট করে ফেলে দেওয়া এটা বোধহয় আমাদের এখন ঠিক না আর কি এ পর্যায়ে। আচ্ছা, তেলের দাম আপনি যেটা বললেন যে এটাও আরেকটা কারণ, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যেটা কিন্তু চাচ্ছে খুব তাড়াতাড়ি করে যে এটাকে সিজ ফায়ার, কিন্তু আসলে দেখুন তাড়াতাড়ি সিজ ফায়ারের কথা বলে অন্যদিকে এখন ব্লকেট করে রাখছে। পাকিস্তানের বোধহয় যে চিফ অফ স্টাফ বলেছেন আসিম মনির যেটা বলেছেন যে এটাই অন্তরায় এখন, যে যে তারা যে সিজ ফায়ার যেতে চাচ্ছে বা চুক্তিতে যেতে চাচ্ছে, এখন আজকে যেটা বললো সে এটাই অন্তরায়। আর প্রেসিডেন্ট ট্রাম্প তো নিজেই বলেছেন আজকে তেলের দাম, তাকে কিন্তু সিএনএন প্রশ্ন করেছেন যে তেলের দাম কমবে কিনা, বলো যে তেলের দাম কিন্তু আসলে অতি সহজেই কমবে না, কমবে কিছুটা কমবে হয়তো, কারণ এই যে একটা যে ব্যাকলগ হয়ে গিয়েছে এটা কিন্তু যে ইকোনমিতে, গ্লোবালাইজড ইকোনমিতে কিন্তু এটা তো সহজে হয় না। আর হরমুজ প্রণালী যতই বলা হোক যে 15% বলছিল তো আমরা উই ডোন্ট কেয়ার, কিন্তু এখন তো উই ডু কেয়ার, কারণ এইখানেও তো এফেক্ট করছে তেলের দাম। তো তেলের দাম কিন্তু এখন 4 পয়েন্ট সামথিং হয়ে গেছে, আপনি 4.08 বোধ হয়, যেটা বোধহয় এই সময় ছিল $2.18 গত বছর আর কি, এবং সেটা কমলেও বলা হচ্ছে যে $3 উপরে থাকবে আর কি যদি, এবং দ্যাট ইজ গোয়িং টু এফেক্ট দ্য মিড টার্ম ইলেকশন। এখানে মিড টার্ম ইলেকশনের যে আরো যেটা হচ্ছে যে বললাম আমি বারবার যে এখানে কিন্তু অপোজিশন কিছু নাই, আজকে যদি এই এই ইস্যুটা যদি মিডল ইস্টে ইরানের সাথে যুদ্ধ না অন্য কোনো কান্ট্রির সাথে যুদ্ধ হতো, এখন কিন্তু অপোজিশন বেশ করে, সেটা রিপাবলিকান হোক বা ডেমোক্রেটিক, যে যে ক্ষমতায় থাকে অপোজিশন থাকে, এখানে কিন্তু একেবারে ফাটাফাটি করে ফেলতো, কিন্তু এভরিওয়ান ইজ কোয়াইট। আর ডেমোক্রেটিক পার্টির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে লিডারশিপ, যে সাক শুমার, সে তো কোনো কথাই বলছে না, কারণ আমরা জানি হু ইজ দিস পারসন। সো এই অ্যাডভান্টেজ গুলো কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের আছে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু আলটিমেটলি যুদ্ধে সে তো তার ট্রাম্প দেখাচ্ছেই, সে অলরেডি দেখাচ্ছে সেটা, কিন্তু আলটিমেটলি আমার মনে হয় যে ইভেনচুয়ালি সারা ওয়ার্ল্ডে কিন্তু এভরি হয় কিন্তু আমেরিকা বয়কটেড হয়ে যাচ্ছে, যে ন্যাটো যাদেরকে নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্র করে, এরা কিন্তু একটার পর একটা কিন্তু বলছে, এবং মিডল ইস্টের কান্ট্রিগুলোও কিন্তু আপনার অনেকটা কিন্তু দড়ি মাছ নাচুই পানির মতো অবস্থা করছে, যে তারা সাপোর্টে, যেটা ইউএই বলেন বা সৌদি আরব বলেন আর কি। সো এখানে যেটা আপনার এগ্রিমেন্ট যেটা কথা বলা হচ্ছে, এটা 1 স্টেপ ফরওয়ার্ড 2 স্টেপ ব্যাকওয়ার্ড, এবং আমি কোনো পজিটিভ এখনো দেখছি না, কারণ সিনসিয়ারিটি অনেস্টির এখানে যথেষ্ট অভাব। অনেক সময় দেখা যাচ্ছে সিজফায়ারের নামে অনেকটা কিন্তু রিট্রিটের মতো করছে, রিএস্ট্রেটিজাইজ করছে। সো অ্যাট দিস পয়েন্ট, এবং যে থার্ড কান্ট্রি যেটা পাকিস্তান, পাকিস্তানও এত বেশি স্ট্রং রোল প্লে করতে পারছে না। সুতরাং আমার কাছে মনে হচ্ছে আলটিমেটলি হু ইজ গোয়িং টু বি সাফার। আপনার মেইন প্রশ্ন হচ্ছে যেটা, ওয়েল ইউ অ্যান্ড আই অলরেডি পেইং দ্য প্রাইস। আপনি এখন গ্রোসারি শপিং এ যান, এটা কিন্তু শুধু তেল না, তেল এনার্জির এটার সাথে অনেক কিছু রিলেটেড। শুধু যে গ্যাসোলিনের দাম বেড়ে যাচ্ছে মানুষ ড্রাইভ করবে না তা না, মানুষ ড্রাইভ ঠিকই করবে, কিন্তু স্বাভাবিকভাবে ইজ গোয়িং টু এফেক্ট দ্য ওয়ালেট, এবং সেটা হচ্ছে প্রত্যেকেরই আর কি। এবং আমরা জানি যে আমরা যদি গ্রোসারি শপে যাই সেখানে $200 জিনিস এখন $400 লাগছে। সো আলটিমেটলি দিস মাইট এফেক্ট হিম ফর দ্য মিড টার্ম ইলেকশন, আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি। বাট বাই দ্য টাইম কিন্তু পিপল আর সাফারিং, ইউ অ্যান্ড আই পার্টিকুলারলি, অল দোজ পিপল দোজ হু আর মেকিং লাইক $1 trillion। আজকে দেখলাম বোধহয় অ্যাপেলের ইনকাম দেখা যাচ্ছে, অ্যাসেট দেখা যাচ্ছে $3 trillion, যে তার সিইও বোধহয় এখন স্টেপ ডাউন করছে, তো সেখানে আমি রিপোর্টিং এ দেখলাম আর কি। সো দে আর নট গোয়িং টু এফেক্টেড, ইটস মি অ্যান্ড ইউ, উই আর এফেক্টিং। মারা যাচ্ছে কে, ক্যাজুয়ালিটিস, লাশগুলো কার আসতেছে? তাদেরই আসতেছে যারা হচ্ছে again সাধারণ মানুষ। সো উই আর দ্য সাফারার। আমি বুঝতে চেষ্টা করেছিলাম যে সাফারার তো আমাদের মহান ব্যক্তিত্ব হবেন না, মহান যাকে ওই যে কোট আনকোট মহান, রাইট। হ্যাঁ উনি হবেন না। উনি তো ধরেন উনি প্রেসিডেন্ট হওয়ার পরে অ্যাবাউট $2 billion উনি আয় করেছেন, যদিও উনি বলেন যে আমি এগুলোতে নাই, কিন্তু আলটিমেটলি ওনার যে ইনফ্লুয়েন্স, ইটস এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এবং ইন্টারেস্টে উনি প্রায় $2 billion উনি ইতিমধ্যেই ইনকাম করেছেন। সো ওনার এই $2 billion কী খাবেন উনি? ওনার বয়স হয়ে গেছে, একটা বার্গার উনি খান দিনে, আর একটু কোক খান, এই তো, আর তো তেমন কিছু ওনার খাওয়া নাই। হ্যাঁ, সো ওইটা আমি একটু বলবো যে দেখুন তাহের ভাই, এখানে সিদ্দিক ভাই একটু আগে বললো যে এটা আর কি, উনি কিন্তু ল্যান্ড সাইড বিক্রি নিয়ে আসছে, মানুষ কিন্তু জানতো উনি এগুলো করেছেন আগে, এবং ওনার ফ্যামিলি বিজনেস এগুলো করে, বাট স্টিল ইউ অ্যান্ড আই ব্রট হিম টু দ্য পাওয়ার, এবং স্টিল উই আর। দ্যাটস রাইট, চেতনার রাজনীতি যেটা, এটা উনি খাড়া করতে পেরেছিলেন, এই জন্য উনি
বিজয়ী হয়েছিলেন। থ্যাংক ইউ এবং সো মাচ। আমেরিকার ইতিহাসে একজন প্রেসিডেন্ট, আচ্ছা, এটা আর বলতে হবে না, এটা জানি তো আমরা সব। আমেরিকার মানুষ, জি না তাহের সাহেব, এটা বলতে জি। হয় যে আমেরিকার মানুষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মূল্যায়ন করতে ভুল করে নাই। ইতিহাসে প্রথমবারের মতো এরকম ইমপিচ আমেরিকার হওয়ার পরে মানুষ আবার মানে আমেরিকার ক্ষমতায় মানুষ কি গিয়েছে। যারা ওনাকে ভোট এবং দেয় নাই, অর্ধেকের হ্যাঁ, বেশি একটা অর্ধেকের বেশি মানুষ ভোট নেতৃত্বকে দেয় নাই, এরা কি একটা মানুষ না? নেতৃত্বকে বোঝা এবং ধারণ করার ক্ষমতা আপনার আমার সাধারণ ওনার মানুষের বিরুদ্ধে না যে থাকলেও ভোট পড়েছে যেগুলো, আমেরিকার এগুলো বৃহত্তর জনগোষ্ঠী, জি। আমেরিকার বৃহত্তর মানুষ এটা বুঝেছে এবং যুদ্ধের ওইটা বলেন যে আমেরিকান জনগণের একটা বৃহত্তর এই অংশ, প্রাইজের একটা জন্য বৃহত্তর আমরা অংশ। দ্য নেশন অ্যাজ এ নেশন আমেরিকা এটা রেডি আছে। রাইট, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। যুদ্ধে যখন ঝাঁপিয়ে পড়ে মানুষ প্রস্তুত থাকে স্যাক্রিফাইস করার জন্য। অলরাইট। আর আজকে যারা আপনারা আমরা ইনক্লুডিং মাতবর ভাই সহ আমরা যারা গ্রোসারি নিয়ে আহাজারি করি, আমার বিশ্বাস এই প্রফেসর মাতবর গত 1 বছরের মধ্যে গ্রোসারি স্টোরে একবার কি 2 বার গেছেন। আচ্ছা। তো কিন্তু এগুলা এই গবেষণাপত্র দেখে এই গ্রোসারি নিয়ে সমালোচনা করেন। সাধারণ মানুষ ঠিকই বুঝে, সাধারণ মানুষ ঠিকই রুখে দাঁড়ায়, সাধারণ মানুষ তার ট্যাক্সের পয়সা দিয়ে, তার শ্রম দিয়ে এই দেশটাকে আগাইয়া নেয় এবং এই দেশকে নেতৃত্ব দিচ্ছে সাম্প্রতিক কালের সেরা মানুষ। এইভাবে এই দেশের নেতৃত্ব নির্বাচিত হয়েছে এবং এই ডোনাল্ড ট্রাম্পই আজকে দাঁড়ায় বলতে পারছে নেতানিয়াহুকে যে যুদ্ধ বন্ধ করো। আজকে ইরানকে বলতেছে হয় চুক্তি করো নাইলে বোমা পড়বে। এই ধরনের কথাবার্তার পরেও আমরা এই নেতাকে আমরা সাধুবাদ কেন জানাই না, আমরা কেন অভিবাদন জানাই না? আমার প্রশ্ন এটাই। জি, অভিবাদন আপনি জানাই দেন আমাদের সবার পক্ষ থেকে। কিন্তু ওই যে আপনার তার ক্যাবিনেটের সব মহিলা মন্ত্রীদের অবস্থা কেন, কি হচ্ছে? তারা কি আজকে যেমন লেবার সেক্রেটারি রিজাইন দিচ্ছে, কারণ হলো সে তার স্টাফের সাথে প্রেম করছে, তার হাজবেন্ড আবার তার স্টাফের সাথে প্রেম করতেছে, এটা কি হচ্ছে আবার? হ্যাঁ, এখন কার প্রেম ভালোবাসা এটা প্রেসিডেন্ট কি করবে? প্রেম করলে করুক, আমাদের দায়িত্ব অবহেলা না করে, আমাদের দায়িত্বে বিঘ্ন ঘটলে, ইমোরাল কিছু করলে সে ক্ষমতা থেকে চলে যাবে। অলরাইট, ওকে, এটা এই বিষয়ে আর সময় নিতে দেওয়ার না। আমাদের মিজান ভাই আছেন, এরপরে ডক্টর সিদ্দিকুর রহমানের সাথে আজকে অনেকদিন পরে পেয়েছি, অনেক লম্বা আলাপ আছে। আমি আমাদের অ্যাটর্নি মীর মিজান, ওনার সাথে একটু আলাপ করি। অ্যাটর্নি মীর মিজান, ওনাকে পাওয়া খুব টাফ, বিকজ ভেরি ভেরি টাফ পাওয়া ওনাকে। মীর মিজান হচ্ছে আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। ওনাকে দেখলেই আমি একটু সাহস পাই কথা বলার। মীর মিজান, আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি রিসেন্টলি কোনো বেয়াদবি করেছি বলে তো মনে পড়ে না। মানে উনি যখনই আমার প্রশংসা করে আমি ভাবলাম যে কিছু একটা করেছি বোধহয় আর কি। না, আপনাকে দেখলে আসলে হয়েছে কি, যে ট্রাম্পের যে আমেরিকায় সবসময় ইমিগ্রেন্টরা বয়ে থাকে, এই সময় আপনাকে দেখলে আমার কাছে মনে হয় সামনে একটা ডাল আছে থেকে আপনার বন্ধু হওয়ার চেষ্টা করছি, তো এটা সফল হয়নি। কিন্তু অনেকদিন পরে আমি একজন মুরব্বী মানে সম্মানিত মানুষ দেখলাম, তো ওনাকে সহ প্যানেলের সবাইকে আপনারা কাইন্ডলি আমার সালাম গ্রহণ করুন, হ্যাঁ, শুভেচ্ছা গ্রহণ করুন। হ্যাঁ, তো খুব ভালো লাগলো। তো এখন আমি কি বলতে পারি বলেন? আমি আপনার কাছে জানতে চাই যে স্বপ্নকে নিয়ে আমরা সবাই আমেরিকা এসেছিলাম, এটাকে বলা হয় যে কান্ট্রি অফ ইমিগ্রেন্ট। আজকে কেন নিজেকে পরপর মনে হয়? কারণ কি? এটা আপনার নিজের মাইন্ডসেটের ব্যাপার। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা আপনার মাইন্ডসেটের ব্যাপার। জি, আমি চাই না যে আপনি এভাবে মনে করেন। না, আমার কথা বলছি না, আমি তো ধরেন আমার কিছু যায় আসে না, বাট সাধারণ মানুষ, এই যে কেউ ভয় পায়, কেউ মনে করে আজকে রাস্তায় যাব না, জ্যাকসন হাইটের লোকজন কম, এই যে একটা অবস্থা, মানে এই অবস্থা কেন হলো? কে করলো এটা? না, এই অবস্থা সবসময়ই ছিল। আপনার যদি একটা ডিপোর্টেশন অর্ডার থাকে, হ্যাঁ, আপনি যদি এই দেশে ওভারস্টে করেন ভিসা, কি ইলিগালি আপনি আসেন, মানে যেভাবে আসার কথা না, তাইলে সেখানে আইন প্রয়োগ করা হবে। সেটা আজকে নতুন কিছু না, এটা সবসময়ই ছিল। হ্যাঁ, তো কথাটা হচ্ছে যে আপনি এই ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছেন। আপনি ডিপোর্টেশন অর্ডার নিয়ে বছরকে বছর মানুষ আপনাকে ইভেন জানে আপনি সিটিজেন, আপনি হেন কোনো মানে মানে সমিতি নাই বা সংগঠন নাই, নেতা হচ্ছেন। হ্যাঁ, তো না ঠিক আছে, মানে নেতা এখানে আমাদের সম্মানিত নেতা একজন আছেন। একবার ওনার থেকে আমি চায়ের কাপ নিয়ে ওনার ম্যাডামের কাছে গিয়ে পৌঁছে দিয়ে এসেছি, আমার এই সৌভাগ্য হয়েছিল।
এখানে বড় সম্মানিত ব্যক্তিও আছেন। জি, হুম। প্রফেসর আমাদের গোলাম হয়তো মাতবর বিভিন্ন সাহেব কারণে, আছেন। জি, হ্যাঁ, সরকার পরিবর্তন হতেই পারে, এবং হলে তাই বলে তাদের সম্মান তাদের নষ্ট হয়ে যায় নাই। তারা তাদের সম্মান নিয়েই বেঁচে থাকবেন। জি, হ্যাঁ, তারা শিক্ষিত মানুষ, হ্যাঁ, রুচিশীল মানুষ, হ্যাঁ, এখানে প্রফেসর আছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, সবাই যার যার নিজস্ব সম্মান নিয়ে এখানে থাকবেন। আচ্ছা, তো আমার শুধু কথাটা হচ্ছে যে যারা এইভাবে করে আছেন, হ্যাঁ, তো নাথিং রং ইন দিস। আপনার কেসটা অ্যাপ্রুভড হয় নাই, তার মানে এই নয় যে আপনার কেসটা শেষ হয়ে গেছে গিয়া। হ্যাঁ, ওই জাজ আপনাকে, ওই কোর্ট হয়তো আপনাকে মানে ফিল করলো না যে আপনাকে এখানে স্ট্যাটাস দেওয়া যায়, এবং এর ফলে আপনাকে মানে কনসিকুয়েন্টলি যেটা হয়, আপনার নামে হয়তো ডিপোর্টেশন অর্ডার হয়ে গেছে। সেটা হতেই পারে, যে কোনো জায়গায় আপনি একবার পাশ করেন, কেউ ফেল করেন, ইলেকশনে আছে, পরীক্ষার ক্ষেত্রে আছেন, এখানে প্রফেসর সাহেব আছেন, হ্যাঁ, এরকমের কাউকে ওনারা ফেল করান হয়তো, বা ওরকম হলে তার মানেই সে কিছুই জানেন না, তা না। আচ্ছা, কথাটা হচ্ছে যদি না হয় তখন তখন তো কিছু একটা ব্যবস্থা নিতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন ব্যবস্থা আছে। এখন ওগুলো আপনি কিছু করবেন না, কিন্তু আপনাকে কেন ধরে নিয়ে যাবে সেটার জন্য আপনি মন খারাপ করবেন, তাহলে তো হবেন না। এইখানে আমি মানে কিছু নিজের প্রচারও করছি, আমি শিওর, আমি 27 বছর ধরে এখানকার লয়ার। তার আগে আমি এখানে পড়াশোনা করে জুরিস ডক্টর ডিগ্রি করে এক চান্সে বার পাস করে লয়ার। আমি 27 বছর ধরে দেখছি, হ্যাঁ, এইখানে বহু লোকের জেনুইন কেস আছে, আসছে, গল্প করতেছে। কেন গল্প কথাটা বললাম? কনসালটেশনের জন্য আসে না, কোনো কাগজপত্র নিয়ে আসে নাই, বাসায় রয়ে গেছে, বা উনি মানে নাই, মানে আপনি আসেন একটু কিছু টাকা দিয়ে একটা কথা বলতে আসেন, কাজের জন্য আসেন, কাগজপত্র নিয়ে সুটকেসে ভইরা তারপরে নিয়ে আসবেন, কিছু না নিয়ে এসে চলে আসলেন গল্প করার জন্য, এবং আপনার জেনুইন কেস আছে, আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলবেন, স্বামীর সাথে কথা বলবেন, বারণ এই যে গেলেন আর কোনো খবর নেই, এদিকে আপনার সব কাজকর্ম নর্মালি চলতেছে, কিন্তু আপনার নিজের ইমিগ্রেশনের খবর নেই। তারপরে যখন ধরা পড়লেন, তখন তার মেয়ের কষ্ট, বাবার মানে এই যে বাচ্চারা কাঁদতেছে, এই যে মানে স্পাউস কাঁদতেছে, আপনার একবারও মায়া লাগলো না যে আপনার জীবন না হয় না, আপনি মানে আপনি কেয়ার করলেন না, আপনি চলে গেলেন, দেশে গেলে আরো ভালো থাকবেন, ড্রাইভার গাড়ি দরজা খুলে ধরবে, আড্ডালি থাকবে, ইত্যাদি থাকবে। কিন্তু এই যে বাচ্চারা এখানে বড় হলো, এই যে স্পাউস যেতে চাচ্ছে না, আপনি একটু কেয়ার করবেন না? আপনি আমার কাছে না হয় আরেক উকিলের কাছে যাবেন, কিন্তু যান। এই যে প্রবলেমটা, এইটা করবেন না। কিন্তু আপনি, কারণ আপনারা তো মানুষের কথা শোনেন, সেই জন্যই কথাটা আসছে, কিন্তু আপনারা বলবেন যে এই যে মানুষ ভয় পায়, ভয় পাওয়ার তো কথা, তার ভয় পাওয়ার কথা থাকবে না কেন? আপনার নামে ডিপোর্টেশন অর্ডার আছে, আপনি যাবেন না, আপনাকে তারা ধরবে। এবং এইটা শুধুমাত্র এই যে বর্তমান প্রশাসনে করতেছে তা না, এটা সবসময়ই ছিল। এবং আপনি 93 থেকে আমি জানি যে আপনি সাংবাদিকতায় পুরোপুরি জড়িত, তারও কত বছর আগে থেকে জড়িত যেটা আমি জানি না, এবং তাই হবেও। তাই হঠাৎ করে তো আপনি উঠে আসেন নাই। তো এই যে আপনি এতদিন ধরে মানুষকে, আপনি অন্তত জানেন যে বহু লোকের এখানে অনেক কিছু করার আছে, তারা করছে না। আচ্ছা, ধরেন লেটেস্ট 24 সালে সরকার পরিবর্তন হলো, কান্ট্রি কন্ডিশন চেঞ্জ, এর ফলে বহু 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 মানুষ এখানে মোশন টু রিওপেন করতে পারতেন, যাদের মানে এই ধরনের ডিপোর্টেশন অর্ডার আছেন। কেউ করেছেন? আপনি জিজ্ঞেস করেন, বহু মানুষ আমি জানি যাদের ডিপোর্টেশন অর্ডার আছে, করবে, এই করিতেছে। এদিকে বাজার সদারও শেষ নাই, সবকিছুরও শেষ নাই, মানে পয়লা বৈশাখও শেষ নাই, কিন্তু নিজের কেসটা ব্যাপারে কোনো চিন্তা নাই। আচ্ছা, যাও, এইগুলো একটা। তারপরে এই যে 26 সালে ফেব্রুয়ারি মাসে ইলেকশন হলো, এখানে তো আরেকটা সরকার আসলো, সেখানেও একটা কান্ডি করে। এগুলার ভিত্তিতে অনেক কিছু করা যায়। আপনারা যার যার এইখানে পছন্দ, যেমন আগে কালচার ছিল, আমার লয়ার একজন আমাকে বলতেছিল, আমি যখন 93-তে নিউ ইয়র্কে আসি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশে হবে। আমি বললাম, আপনার জেলার লোক ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বসে, সেটা দেখলেন না, কিন্তু আপনার লয়ার নাকি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশে বসে, সেতেই সে খুব খুশি। কিন্তু এখন আপনার জ্যাকসন হাইটসে অফিস নাই, আপনার জামাইকাতে অফিস নাই, এগুলো জিজ্ঞেস করে। মানে কালচার চেঞ্জ হয়ে গেছে। তো যেখানেই হোক আপনি সেখানে যান,
যে কিছু একটা করেন, ওইটা করবেন না, কিন্তু আপনি ভয়ে ভয়ে থাকেন, সব দোষ ওই অমুকের, অমুক আসিল ফলে এই অবস্থা হয়েছে, উনি কবে যাবেন তারপরে নাকি সব ভালো হয়ে যাবে। ভালো হবে না। উনি যা করে গেছেন এগুলা ওনার থেকে বেশি হচ্ছে তার আগের সরকারের আমলের করা জিনিস আছে। আমি 1, 2, 3 করে আপনাকে দেখা দিতে পারি। থ্যাংক ইউ তার সো মানে মাচ, থ্যাংক ইউ। এগুলো আমি এখন আপনাকে প্রশ্ন করতে চাই, আমি যেটা এখন আমি যেটা একটা প্রশ্ন কথা করতে বলতে চাই পারি। আপনাকে, ওয়েট লেট মি আস্ক হিম দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে আপনি জানেন যে যারা ফ্যামিলি ভিসার জন্য আবেদন করেছেন, এই প্রেসিডেন্ট ট্রাম্পের এই যে আপনার সাসপেন্ড করার যে মানে প্রোগ্রাম, এই প্রোগ্রামের কারণে অনেকেই আপনার আগে নর্মালি আগে লাগতো 10-12 বছরের মধ্যে চলে আসতো ভাই বোন আত্মীয় স্বজন, কিন্তু এখন দেখা গেছে 14 বছর 15 বছর হয়ে গেছে, কোনো খবর নাই। ইজ দ্যার এনি ডেভেলপমেন্ট? আচ্ছা, আপনি নিজেই যেটা বললেন, প্র্যাকটিক্যালি এসব সাসপেন্ড করে রেখেছে, রাইট? আচ্ছা, এখানে আপনি তার সাথে আরো কিছু খবর জানেন, যেটা আমি ব্যক্তিগতভাবে তেমন খবর রাখি না, কিন্তু আপনি জানেন যে অ্যাবাউট 55% বাংলাদেশি মানুষ যারা এখানে আসছে তারা কিছু একটা করে, এই ব্যাপারে কথা উঠছে। এবং সেইটা হচ্ছে সেকেন্ড অ্যামাং অল কান্ট্রিজ, যেটা হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্টের মুখ থেকে আসছে, স্ট্যাটিস্টিক্সের ভিত্তিতে নিশ্চয়ই, যে তারা ওই এসেই এই ধরনের মানে কিছু কাজ করে। মানে ওয়েলফেয়ারের কথা বলছেন আপনি, ওয়েলফেয়ার হ্যাঁ, আমি গ্রহণ অত করেন। মানে ডিটেলে যেতে চাচ্ছি না, যেটা করে এগুলার জন্য এটা এই দেশের নামটা এইভাবে এভাবে আসছে। তো এই জিনিসটা যুগ যুগ ধরে আছে, যে পাবলিক চার্জ ইস্যুটা, যে আপনি আসবেন এবং আসার সময় আপনার একটা গ্যারান্টি লাগবে, অ্যাফিডেভিট অফ সাপোর্ট লাগবে, যিনি পিটিশনার উনি তো দিতেই হবে, ওনার ইনকাম থাকুক বা না থাকুক, না থাকলে অন্য একজন জয়েন্ট স্পন্সর হিসেবে বলবেন যে উনি এখানে এসে কোনো এগুলো বেনিফিট নিবে না, উনি কাজ করে খাবে, ব্যবসা করবে ইত্যাদি। হ্যাঁ, এবং যদি ওনার বিপদ হয় উনি এখানে গ্যারান্টি নিচ্ছেন যে ওনার এগুলো হবে না। এগুলা করে আপনি আসলেন। হ্যাঁ, তো কথাটা হচ্ছে যে এগুলা অবশ্য খুব পপুলার কথাবার্তা না, পলিটিক্যালি ইনকারেক্ট হতে পারে, কিন্তু কথাটা হচ্ছে এই যে করে আসলেন, তারপরে যে এই যে যেই স্ট্যাটিস্টিক্স আমি বললাম, এই ধরনের কারণে তারা যেহেতু এটা প্র্যাকটিক্যালি এনফোর্স করতে পারছে না, আর এনফোর্স করতে গেলে যেই ধরনের খরচ হবে সরকারের, সেটা প্র্যাকটিক্যাল না। আর ইমিগ্রেশন ব্যাপারটা ইজ নট অ্যান এন্টাইটেলমেন্ট, ইটস অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেস। তো ফলে তখন, এবং অ্যাটর্নি জেনারেলের প্রভূত ক্ষমতা আছে, এককভাবে এক্সিকিউটিভ ব্রাঞ্চ এককভাবে অনেক কিছু করতে পারে। তো ফলে এটা পুরো বন্ধ না করে দিয়ে এটা পজ করে দিয়ে হোল্ড করে রেখে দিয়েছে। তো ফলে এই, এবং এটার একটা রিজন আছে, যে এই যে এখানে এসে মানে আপনি যেহেতু বললেন ফ্যামিলি ভিসার কথার মধ্যে আমি থাকলাম, এটা করে যে এই জন্য যে জিনিসটা হয় এখন, এই ব্যাপারে বরং কি করা যায় সেই ব্যাপারে মানে, এবং এখানে আমি খুবই ভালো লাগলো যে এখানে কিছু নেতৃবৃন্দ আছেন, মানে নেতৃস্থানীয় লোকজন আছেন। সেটা হচ্ছে যে হ্যাঁ, আমাদের কংগ্রেসের লোক নাই, কিন্তু বিভিন্ন লোকাল লেভেলে আমাদের বাই নাও অনেকে গুরুত্বপূর্ণ পদে আছেন। আচ্ছা, তারপরে আমাদের কমিউনিটির বিভিন্ন লিডাররা আছেন। তারপরে একটা বড় জিনিস হচ্ছে আমাদের এই যে মিডিয়া, যেমন টাইম টেলিভিশন, হ্যাঁ, তারপর বিভিন্ন পত্রিকা আছেন, ওনারা একটা সময় জাস্ট একটা অর্গানাইজেশন ছিল, একটা প্রেস, একটা পত্রিকা, কিন্তু ধীরে ধীরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এনারা দে ট্রান্সফর্ম ইট দেমসেলভ টু অ্যান ইনস্টিটিউশন। এই ধরনের অর্গানাইজেশনগুলা যদি ডাক দেয়, রিকোয়েস্ট করে, তাহলে আমাদের যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তারপরে যেই ওই যে কি যেন বলেন, যে বিভিন্ন লোকাল লেভেলে যে ধরনের রিপ্রেজেন্টেটিভরা আছেন, ওনারা মিলে একটা প্রেশার গ্রুপ তৈরি করে যারা কংগ্রেস পার্সন আছেন তাদের প্রতি রিকোয়েস্ট জানাতে পারেন যে গত আমরা এরকম 2 বছরের একটা রিসার্চ স্ট্যাটিস্টিক্স দেখাবো যে এর মধ্যে পরিবর্তন হয়েছে। তখন হয়তো এই অবস্থাটা চেঞ্জ হতে পারে। যেমন একটা হতে পারে যে ঠিক আছে, আপনারা সবাইকে না এই যে পজ করলেন, ওটা না করে যাদের পিটিশনারের নিজস্ব মানে অবস্থা ভালো আছে, তাদেরটা অ্যাফিডেভিট দিয়েই হয়ে যাচ্ছে, তাদের ট্যাক্স রিটার্নই হয়ে যাচ্ছে, তাদেরকে অন্তত ছেড়ে দেন। কারণ ওই যে জয়েন্ট স্পন্সর, তাকে ধরতে গিয়ে মানে এটা এনফোর্সেবল, কিন্তু তাকে আর পাওয়া যাচ্ছে না তখন।
হ্যাঁ, আবার উনিও দিতে চাবেন না, কারণ এই যে কখন কোন বিপদ আসে আস্তে আস্তে, এবং এটা খুব স্বাভাবিক, এটা এনফোর্সেবল ডকুমেন্ট। তো এইভাবে করে যদি এই ধরনের ইনস্টিটিউশনগুলো যোগাযোগ করে কংগ্রেসের লবিং করা যায় বা বিভিন্ন রিসার্চ স্ট্যাটিস্টিক দেখা যায়, তাইলে হয়তো অবস্থা ভালো হয়ে যাবে। এটার জন্য কোন অ্যাডমিনিস্ট্রেশন থাকলো এতে কিছু যায় আসে না। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে দিই, যেমন মে 2023 থেকে একটা অদ্ভুত রুল করা হলো, যেটা কংগ্রেসের আইনের সাথে যায় না, সাংঘর্ষিক, এবং তাহলে এটা টিকে না, তারপরেও টিকে আছে। কিভাবে? যারা এইভাবে ইলিগেলি আসবে তারা অ্যাসাইলাম পাবে না, মানে ওইটার জন্য বিবেচ্যই হবে না। জি। এইটা আমি যেভাবে বললেন, আমি কি থেমে যাব? না 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 না, আপনি শেষ করেন তারপরে। আর একটা মিনিট বলিনি। এই যে জিনিসটা এই আমলে হয় নাই, এটা গত আমলে হয়েছে, 2023 সাল মে মাস, এটা গত আমলে। তারপরে এটা নিয়ে সাথে সাথে লসুট হয়েছে, জিতেছ ডিস্ট্রিক্ট কোর্টে, তারপরে গভর্নমেন্ট আপিল করেছে। তারা এটা মেনে নিতে পারতো না, তার মেনে নেয় নাই, আপিল করেছে, স্টে অর্ডার নিয়েছে, এবং সেইটা এখনো চলিতেছে। তো দোষটা কার? এইটা কিন্তু কংগ্রেসের আইনের সাথে, ইন্টারন্যাশনাল আইনের সাথে যায় না, এবং সেটা কোর্ট বলেছে। কিন্তু লাভ হলো কি? গত আমলে, এই আমলে না। মানে যেই ধরনের মানে আদর্শের লোকই এখানে আসুক, ইমিগ্রেন্টদের ব্যাপারটা এই হচ্ছে সিচুয়েশন। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। সো বাংলাদেশে যারা ভিসা প্রার্থী, যারা ভিসা তো ওপেন করেছে শুনলাম আমরা, আবার কাউকে ভিসা দিচ্ছে না, বলছে কাগজ একটা দিয়ে বলছে যে আপনাদের জানানো হবে পরে। সো ইমিগ্রেন্ট ভিসা যারা চাচ্ছেন, সো ইন্টারভিউ দেওয়ার পরে বলতেছে পরে জানানো হবে, তাদের কি আবার ইন্টারভিউ দিতে হবে না এটাই লাস্ট ইন্টারভিউ? এই ধরনের কোনো প্রেডিকশন আমি করতে চাই না, আমি কোনো ভুল মানে মিথ্যা আশ্বাস দিতে চাই না। যে কোনো সময় যে কোনো কাউকে আবারও ডাকা হতে পারে। তো নর্মালি এখন ওই ইন্টারভিউ পর্যন্ত হচ্ছে, কিন্তু ওই যে 75 দেশের মধ্যে পড়ে গেছে, যার ফলে ফাইনাল ব্যাপারটা হচ্ছে না। হ্যাঁ, তো এই হচ্ছে সিচুয়েশন। এটা যদি আবার ডাকতে চায়, হ্যাঁ, তারা ডাকতেই পারে। এবং এটা যে কিভাবে পলিসিটা হচ্ছে, যেহেতু কোনো ডিসিশন হয় নাই, ফলে এখান থেকে কোনো প্রেডিকশন করে হাইপোথেটিক্যালি কোনো উত্তর দেওয়াটা আমি চাচ্ছি না দিতে আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কিন্তু আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? আপনার যারা এখানে এক দুইজন আমারই পরিচিত, একজন মা আর ছেলে, প্রত্যেক বছরই ছেলে এখানে প্রত্যেক বছরই বিজনেসের কারণে আসে, মাও তার মেয়ে ছেলেদের দেখতে আসে, এবং 5 বছরের ভিসা। কিন্তু এবার যখন আসলো এয়ারপোর্টে, অনলি তাদের বলল 28 দিনে 29 দিনের ভিতর তোমাকে ফেরত যেতে হবে। আবার অনেকেই শুনি 5 মাস 6 মাস দিচ্ছে। এটা কারণটা কি এদের হঠাৎ? এটা কি ইন্ডিভিজুয়াল যে ইমিগ্রেশন অফিসার তার না, ঠিক আছে, প্রশ্ন বুঝে ফেলছেন। হ্যাঁ, প্রশ্ন বুঝে ফেলছেন। কি? জি। না, তবু মানে উনি আপনি কি শেষ করেছেন? আমি এখন বলবো? হ্যাঁ, জি, বলেন। বলেন। জি, ভিসাটা হচ্ছে পোর্ট অফ এন্ট্রিতে আসা পর্যন্ত, হ্যাঁ, যেটা মানে আমরা সবাই জানি। তারপরে এখানে কতদিন দিবে, যেমন আপনিই বললেন, কাউকে 6 মাস দিচ্ছে, কাউকে 28 দিন দিল, হ্যাঁ, এরকম ভ্যারি করে, এবং তারা সেটা করতে পারে। যখন প্রশ্ন করে হলো আপনি কিসের জন্য আসেন, যে আমাদের একজন আত্মীয় একজন বিয়ে আছে, তো ঠিক আছে বিয়ে আছে, তারপরে চলে যাবেন। হ্যাঁ, এবং তারা যেহেতু রেগুলার আসতেছে, তাদেরকে ইভেন যে কোনো সময় কোনো একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে, এই বিখ্যাত লোক, তাকে বলছে যে তুমি অনেক বেড়াইছো, তোমার আর ঢুকতে হবে না। আসার পরে মানে পোর্ট অফ এন্ট্রিতে এরকম হয়েছে। হ্যাঁ, তো ফলে তারা এইটা যদি মনে করে যে উনি এসে থেকে যাবে, বা ওনার এখানে অনেক উনি বেরিয়েছেন, আর দরকার নাই, হ্যাঁ, উনি জাস্ট বেড়াতে আসছেন, মানে উনি তো না, উনি তো 3 মাসের টিকিট নিয়ে আইছে, ফেরত টিকিট, কিন্তু এখন তো ওনাকে আবার টিকিটটা চেঞ্জ করতে হচ্ছে আবার। করবেন। এটা তো তাদের দোষটা। এটা আপনি কতদিনের টিকিট নিয়ে আছেন, দ্যাটস ইয়োর প্রবলেম। মানে আমি বলতে চাচ্ছি যে এইটা মানে আমি এটাকে ওনার জন্য ব্যতীত আমরা হতেই পারি। আমি জাস্ট বলতেছি যে ওরা তো বলে নাই যে আপনি 3 মাসের, আপনার জানার কথা, আপনি যে আইনটা জানবেন না সেটার জন্য তাকে ওনাকে মানে ইমিগ্রেশনকে দোষ দেওয়া যাবে না। আপনি ভিসা আছে 5 বছরের মাল্টিপল ভিসা, কি 1 বছরের মাল্টিপল ভিসা বা ওয়ান ওয়ে,
আপনি আসলেন, সেই পর্যন্ত বাধা দেওয়া হচ্ছে না, কিন্তু যখন আপনি পোর্ট অফ এন্ট্রিতে আসলেন তখন তারা সিদ্ধান্ত নিবে, ওইটাই একমাত্র আইন জি, যে আপনি কতদিন থাকবেন। থাকতে পারেন। সুতরাং থ্যাংক ইউ সো এটা মাচ। করলে অবাক হওয়ার কিছু নাই আর কি। থ্যাংক ইউ মিজান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এবং জনাব মিজানুর রহমান, অ্যাটর্নি মীর মিজান, উনি অত্যন্ত ব্যস্ত মানুষ, তারপরে ওনার নাম্বারটা আমি বলে দিই একটু, যদি কারো কোনো পরামর্শের দরকার হয়। ওনার অফিসের নাম্বার হচ্ছে 212-732-2220। ইজ ইট রাইট? ও তাহলে তো প্রচারও হয়ে গেল। না, এটা প্রচার না, মানে ঠিক আমার আছে, মুখস্থ আছে না আপনার আমাদের নাম্বারটা। মানে ঠিক আছে, ধন্যবাদ। জি, এই থ্যাংক আর ইউ। কি। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, অ্যাটর্নি মীর মিজান। আমি জানি আপনি অত্যন্ত ব্যস্ত। এগুলা কেন বলেন এগুলা? না না না, আমি মানে জানি এটা, আমি জানি। আপনাকে আরেকদিন, আচ্ছা ঠিক আরেকদিন, আছে, ওই যে আরেকদিন, দেখেন ইব্রাহিম ভাই বসে আছেন, কখন আবার কি বলে ফেলেন। হ্যাঁ, আরেকদিন। আপনাকে, আমাকে না, আমাকে নিয়ে আদর করেন। আচ্ছা আমি গেলাম, আমার সালাম রইলো আপনাদের প্রতি। আমি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ডক্টর সিদ্দিকুর রহমান, এখন আপনার কাছে যাই, তারপরে সাহাব ভাই আপনার কাছে আসবো। ডক্টর সিদ্দিকুর রহমানকে অনেকদিন পরে পেয়েছি। কেমন আছেন বলেন, কেমন সুখে আছেন? কঠিন প্রশ্ন করলেন। আপনাদের মতে আমি একই অবস্থায় আছি। মানে আপনারা আমরা আছি কেমন আছেন, কিভাবে, আপনি আমিও কেমন তেমন আছেন, আছি। একটু একটু ব্যাখ্যা করেন, এত সহজে বললে তো হবে না। না, আমরা সোজা প্রশ্ন করেন আমাকে, তারপর আমি উত্তর দিব। সোজা ওকে, প্রশ্ন, আমি সরাসরি প্রশ্ন প্রশ্ন করতে করেন। স্ট্রেট প্রশ্ন করি তাহলে। প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে ছাত্রদের গণ আন্দোলনের মুখে, এবং প্রায় 2 বছর হয়ে যাচ্ছে অলমোস্ট। এবং এখন পর্যন্ত আমরা মনে হচ্ছে যে আওয়ামী লীগ যেন যে একটা সুস্পষ্ট প্ল্যান নেবে আগামীতে, তারা কি করতে চায়, এটা এখনও কারো কাছে স্পষ্ট না। আমরা তো সাংবাদিকতা করি, আমাদের কাছেও স্পষ্ট না জিনিসটা। হোয়াট ইজ দ্য এক্সাক্ট প্ল্যান অফ ফিউচার অফ আওয়ামী লীগ, বা আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে নিজেদের পুনর্বাসিত করা অথবা নিজেদেরকে আবার নিয়ে আসার ক্ষেত্রে আওয়ামী লীগের প্ল্যানটা, হোয়াট ইজ দ্য প্ল্যান? আপনার প্রশ্নের পুরো উত্তর দেওয়ার আগে আমি যেটা বলতে চাই, আওয়ামী লীগ এখনো বাংলাদেশে আছে। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, অথবা আওয়ামী লীগ কিন্তু বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। শব্দটা বর্তমান বাংলাদেশে আছে। তবে আমি যেটা বলবো, যেটা আমার জাতির জন্য বা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়, একটি ব্যক্তি সেই দুর্ভাগ্যটা আমাদের কপালে এনে দিয়েছে। এই ব্যক্তিটি যদি গোপালগঞ্জে শেখ খোকা নামে পরিচিত ব্যক্তিটি জন্ম না হতো, আজকে আপনি আমাকে প্রশ্ন না করার প্রয়োজন করতে পারতেন না। এবং এই খোকা ছেলেটি বাংলাদেশে তার জীবনের সর্বকিছু দিয়ে যে দেশটি সৃষ্টি করে দিয়ে গেল, যে দেশটির সৃষ্টির নেতৃত্ব দিয়ে গেলেন, সেই দেশটিতে তার তৈরি ছাত্রলীগ, তার তৈরি আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ। তো সেই জন্যই বলছি। এবং সাথে সাথে আরেকটু বলতে চাই, এই দলটি গত 15 বছরে, মানে 15 বছর, 2 বছর আগে যে 15 বছর দেশটা পরিচালনা করেছে, সেই 15 বছরে দেশের যে উন্নয়ন হয়েছে, মানুষের যে উন্নয়ন হয়েছে, সেটা যে কোনো সেক্টরই বলেন না কেন, সবকিছুই আমরা সবাই জানি। তবে আমাদের কর্মকাণ্ডের জন্য আপনি যে কথা বলছেন, আওয়ামী লীগের আজকে যে পরিস্থিতি, সেজন্য আমরাই দায়ী। সেজন্য আমরা আর কাউকে দায়ী করতে চাই না। 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ একটি অনির্বাচিত সরকারি বলি, অন্তর্বর্তীকারী সরকার বলি, গত 18 মাস বাংলাদেশের জনগণ দেখেছে। বাংলাদেশের জনগণ 18 মাসে কি পেয়েছে? একজন নোবেল লরিয়েট, তার সাথে ডজন দুয়েক পিএইচডি, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত এবং এক্সপার্টদের নিয়ে আমরা গত 18 মাস বাংলাদেশের জনগণ কি পেয়েছি, আপনি কি পেয়েছেন, আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন কি পেয়েছেন, আমরা সবাই জানি। তারপরেও সেই অসাংবিধানিক একটা সরকারের নির্দেশে অসাংবিধানিকভাবে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হয়েছে। সেই অসাংবিধানিক সরকার, যে দলটির নেতৃত্বে দেশ স্বাধীন হলো, সেই দলটিকে সে বাংলাদেশের মাটি থেকে, বাংলাদেশের রাজনীতির থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে। তা আপনি যেটা বলছেন আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যার নেতৃত্বে আওয়ামী লীগ তৈরি হয়েছিল, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, এখনো বাংলাদেশে সেটা অবস্থান করছে এবং আগামীতে অবস্থান করবে। আমরা কি করতে পারবো?
বাংলাদেশ আওয়ামী লীগ কি করতে পারবে সেটা বাংলাদেশের জনগণই কিন্তু সিদ্ধান্ত নেবে। আজকে So, বাংলাদেশের সরকার জনগণের বা- বাংলাদেশের জনগণই তো আন্দোলন করেছে এবং আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে এবং আওয়ামী লীগের লিডারশিপ, আপনি বলছেন বাংলাদেশে আছে, আওয়ামী লীগের লিডারশিপ তো সব পালিয়ে চলে গেছে। সব পালিয়ে দেন, এটা যদি বলেন এটা আর একটা মিথ্যা কথা। বাংলাদেশে এখন জেলে 25 জনের মতো মন্ত্রী রয়েছেন, 152 জনের মতো এমপি রয়েছেন, এবং আত্মগোপনে আছে অনেক, রাজনীতি এভাবে আত্মগোপনে থাকে। আপনি যেটা বলেন পালিয়ে এসেছেন, আমার মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতৃত্বে তার 10% লোকও বাইরে নেই, বাকি সবই বাংলাদেশে অবস্থান করছেন। আমির হোসেন আমুর মতো লোক দেশে আছেন, জেল খাটছেন, ফারুক খানের মতো লোক নিয়ে জেলে আছেন, এবং আমাদের ডক্টর রাজ্জাক, দীপুমণি সবাই জেলে আছেন, কেউ পালে আসেনি। আমি আপনাকে একটা কথা বলি, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টে 6 জন এমপি কিন্তু জেলে আছেন, কেউ পালায় আসে নাই। পালানোর কথাটা এটা একটা আপনারা বাংলাদেশে একটা সহজ ভাষায় বলা হচ্ছে বাংলায়। এবং যেটা আমি বলতে চাই, একটা ডেমোক্রেটিক যে সরকার ছিল 5ই আগস্ট আগ পর্যন্ত, সেই সরকারকে জোরপূর্বক বিতাড়িত করে একটা অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে গত 18 মাস আমরা সবাই দেখেছি। তারপরে গত 2 মাস আর একটা অসাংবিধানিক নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের বাদ দিয়ে একটা সরকার পরিচালিত হচ্ছে। সেই সরকার এই আওয়ামী লীগের যে দলের নেতৃত্বে দেশটা স্বাধীন হলো, যে দলের নেতার নেতৃত্বে দেশ স্বাধীন হলো, সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তার মধ্য দিয়ে আমরা কিন্তু রাজনীতি করে যাচ্ছি। আওয়ামী লীগ, আবারও বলছি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ সবই বাংলাদেশে রয়েছে এবং থাকবে। এটাকে নির্মূল করার ক্ষমতা আমার আপনার কারো নাই। সো আপনার সাথে তো সভানেত্রী শেখ হাসিনা প্রায় ফোনে কথা হয়। সো উনি কি বলতে চাচ্ছেন, উনি কি করবেন? রাজনীতিতে কোনো উত্তর সহজভাবে দেওয়া যায় না। রাজনীতি তার আপন গতিতে চলে। আমরা ক্ষমতাচ্যুত হয়েছি, 2 বছর হতে যাচ্ছে, হয়তো আমাদেরকে আরো 6 মাস যেতে হবে, আরো 1 বছর যেতে হবে। আপনি জানেন 1975 সালে বঙ্গবন্ধু তার সপরিবারকে হত্যা করার পর আমাদের 21 বছর লেগেছিল আমাদের দেশ পরিচালনা করার দায়িত্বে। তখন ছিল এক অবস্থা, এখন কিন্তু সেরকম অবস্থাটি নয়। এখন ইন্টারনেটের যুগ। এখন বাংলাদেশে গত 18 মাসে বাংলাদেশের জনগণ কি পেয়েছে আপনি দেখেছেন। আপনি গত 2 মাসে বাংলাদেশের লোক কি পাতে যাচ্ছে, কি পেয়েছে, কি ঘটনা ঘটছে। যদিও এটা আপনারা অনেকে হয়তো বলবেন এটা বিশ্ব যুদ্ধ হচ্ছে, বিশ্বে নানান যুদ্ধের ফলে হচ্ছে, তা নয়। আপনারাই জানেন এবং আপনাদের সংবাদের মাধ্যমে জানতে পারি যে যেভাবে দুর্নাম দেওয়া হয় যে 15 বছরে বিলিয়ন ডলার মানে নিয়ে আসা হয়েছে, বাইরের দেশে বাইরে নিয়ে আসা হয়েছে। কিন্তু আপনারাই বলছেন, আপনাদের সংবাদ মিডিয়া বলছে গত 1.5 বছরে তার চাইতে 100 গুণ বেশি টাকা বাইরে চলে আসছে। এবং গত 2 মাসে প্রায়, আমি এক্সাক্ট নাম্বারটা মনে নাই, $45,000 কোটি ডলার অলরেডি বিদেশে চলে আসছে। এই অবস্থাতে আমাদের কিছুই করতে হবে না, আমরা বসে নেই। আওয়ামী লীগ তার আপন গতিতে চলবে। বাংলাদেশের প্রয়োজন আছে কিনা বাংলাদেশে, যদি আওয়ামী লীগের প্রয়োজন বাংলাদেশে থাকে আমরা যাব, আর বাংলাদেশে যদি আওয়ামী লীগের প্রয়োজন না থাকে তাহলে তো আমাদের যাওয়ার আর কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের যে এই যে আপনার বিরুদ্ধে আন্দোলন, আওয়ামী লীগের যে ক্ষমতাচ্যুত হওয়া, এটার কারণ কি? এটা কি আওয়ামী লীগের কোনো ফল্ট আপনারা নির্ধারণ করতে পেরেছেন কি? আওয়ামী লীগের ফল্ট কি হয়েছিল? আওয়ামী লীগের এখানে কিন্তু সেইভাবে আন্দোলনটা হয়নি। আপনি জানেন একটা ছোট্ট একটা ঘটনা, না আওয়ামী লীগের কোনো ফল্ট ছিল কিনা? আওয়ামী লীগের শাসন ক্ষমতা আন্দোলন, সে কোটা আন্দোলন নিয়ে কেউ কোনো কথা বলে না। কোটা আন্দোলন আছে কোথায়? আজকে তো 24-এ যারা যোদ্ধা তারা নাকি কোঠা পাইতেছে, তাহলে আর কোঠার নতুন কোটা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের জন্য কোঠার জন্য আজকে আওয়ামী লীগের সরকার থেকে বিদায় নিতে হলো, তাহলে আজকে 24-এর তাদের জন্য কোটা হচ্ছে, সেখানে কিন্তু কোনো কথা আজকে আসছে না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যেটা প্রশ্ন করেছেন, আওয়ামী লীগ বসে নাই। প্রতিটা আমি আপনার বলি, জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, তারা ঘুমে আওয়ামী লীগের দেখে, তারা স্বপ্নে আওয়ামী লীগের দেখে, সামনে আওয়ামী লীগ দেখে, পিছনে আওয়ামী লীগ দেখে, উপরে দেখে,
নিষেধাজ্ঞা, সর্বক্ষেত্রে আওয়ামী লীগ বিচক্ষণ ওকে, সো আপনার অবস্থান করছে আপনি বাংলাদেশে। সাবেক এখন এটা সময়ের ব্যাপার, সময়ই দেখবেন আওয়ামী লীগ তার আপন গতিতে জনগণকে সাথে নিয়ে আমরা যেভাবে বিতাড়িত হয়েছি আমরা সেভাবেই বাংলাদেশ জনগণ আমাদের গ্রহণ করবে বলে আমাদের বিশ্বাস, এবং সে কাজটি আমরা দলীয়ভাবে বিভিন্ন ভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আপনাকে কোনো টাইম নাম দিতে পারবো না যে আগামী 2 মাসের মধ্যে যাবো না 3 মাসের মধ্যে যাবো 6 মাসের মধ্যে যাবো, তা না। কিন্তু আমার দল এই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে। এই বাংলাদেশ গত 15 বছরে নিম্ন আয়ের দেশ থেকে মাধ্যম আইন থেকে অনেক কিছু বলা যেতে পারে। বাংলাদেশের জনগণই বলবে যে বাংলাদেশে আওয়ামী লীগের প্রয়োজন আছে কি। ওকে, আমার একটা প্রশ্ন আছে যে আপনাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের এবং এইখানে জাতিসংঘের যিনি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন আওয়ামী লীগের সময়ের ডক্টর এ.কে আব্দুল মোমেন, উনি গত 2 দিন আগেই টেলিভিশনে বলেছেন, এখানেই বলেছেন যে আমাদের অনেক ভুল ছিল। ভুলের মধ্যে ছিল চামচাদেরকে প্রশ্রয় দেওয়া, তারপরে চাঁদাবাজদেরকে প্রশ্রয় দেওয়া, তারপরে আপনার জনগণ থেকে একদম প্রধানমন্ত্রীকে বিচ্ছিন্ন করে দিয়েছিল কিছু আমলা, এবং উনি বলেছেন যে এসএসএফের লোক কিছু ছিল যারা মন্ত্রীদেরও কাছে যেতে দিত না, 25 ফুট দূরে ফেলে দিত। হোয়াট ইজ ইয়ার কমেন্ট? এই উত্তরটা আমি আপনাকে দেবো এখানে, আপনার সাক্ষী। এই ডক্টর মোমেন আপনাকে ঢুকতে দেয় নাই, আপনার মিডিয়াকে ঢুকতে দেয়নি এই ডক্টর মোমেন। এই ডক্টর মোমেন যুক্তরাষ্ট্র আওয়ামী সভাপতি হওয়া সত্ত্বেও জননেত্রী শেখ হাসিনার সাথে আমার দেখা করতে দেয়নি। এই ডক্টর মোমেন আমাদের নেতা কর্মীদের কাউকে নেত্রীর আশপাশে যেতে দেয়নি। এই ডক্টর মোমেন বলেছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। এই ডক্টর মোমেন বাংলাদেশ ভারত থেকে এসে বলেছে ভারত বাংলা আওয়ামী লীগকে রক্ষা করো। এই ডক্টর মোমেন বলছে প্রবাসীরা সব কি নানান ধরনের কথা বলেছে। এই ডক্টর মোমেন একটা অপরচুনিস্ট। এই ডক্টর মোমেন কোনোদিন আওয়ামী লীগকে বিলং করে না। এই ডক্টর মোমেন একটা এনএসএফ এর লোক ছিল, এখনো সে তালে আছে। এই সমস্ত কথা আমাদের উপর দিয়ে সে তার বক্তব্য আমি শুনিয়েছি, আপনার ঘরে বলেছে। সে কি বলেছে? সে আমাদের মতো নেতা কর্মীদের বলেছে আমরা চাঁদাবাজি করি। যারা মানে সেক্রেটারি আছে তাদের কথা বলেছে, এমপি মন্ত্রীদের কথা বলেছে, তারা যোগ সাধক তরুণ এমপি ছিলেন। উনি করেননি এটা। উনি এখানে যে ওনার যে বাসা বাড়ি, যে বাসাটা উনি বানাইছিলেন এখানে, আপনি জানেন যেখানে উনি থাকতেন, সেখানে কত টাকা বানাইছেন উনি বানান নাই। এখন বড় বড় কথা বলতেছেন, মিথ্যক মানুষ একটা। আজকে সমস্ত কিছু আওয়ামী লীগের দোষ দিচ্ছেন, আওয়ামী লীগের নেতা কর্মীদের দোষ দিচ্ছেন। সুবিধাভোগী বলতে সে একজন এবং তার ভাই, তারা 2 ভাই বোনেই বাংলাদেশের আওয়ামী লীগের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। সো আপনি কি মনে করেন যে উনি একজন মন্ত্রী হিসাবে ওনাকে তো সর্বশেষ ওনাকে তো দল থেকে এখনো বাদ দেওয়া হয়নি দলের, উনি এবং সিলেট 1 এর এমপি ছিলেন। উনি একজন মন্ত্রী আজ পর্যন্ত নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখের সাথে কথা বলার সুযোগ পাননি। ওনার লজ্জা থাকা উচিত, ওনার এই ভিডিওতে আসা উচিত না। ওনার জন্য আমরা আজকে আমাদের এই ভোগান্তি। ওনার মতো লোকদের, উনি ফরেন মিনিস্টার ছিলেন, কি করেছেন? উনি আমেরিকার সাথে যে রিলেশনশিপ সেটা উনি ডেভেলপ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। উনি বলেছেন তখন আমেরিকা 9 জনকে স্যাংশন দিল। এই ডক্টর মোমেন বলেছেন উনি 90 জনকে স্যাংশন দিবেন। কোথায় গেল তার সেই স্যাংশন? এই ডক্টর মোমেন। এই ডক্টর মোমেন বলছে যে বাংলাদেশে কোনো খুন হয়নি, গুম হয়নি, বা আমেরিকাতে মাসে 5000 খুন হয়। এই ডক্টর মোমেন বলেছে। সো এদের মতো লোকের জন্য আজকে আমাদের আওয়ামী লীগের দুরবস্থা। আপনার ফোনটা একটু করতে হবে, ফোনটা একটু আপনার ফোনটা উল্টা হয়ে গেছে, আপনার ফোনটা সোজা করতে হবে। কল আছে একটা মানুষ। জি, থ্যাংক ইউ। ডক্টর মোমেন সাহেব আরো বলেছেন যে এই যে আমরা যারা আমাদের কাউকে কাছে যেতে দেওয়া হতো না, তারপরে এই চাঁদাবাজদের দৌরাত্ম, তারপরে অন্যান্য অনেক বিষয় ছিল যে বিষয়গুলো কারণে প্রধানমন্ত্রী একদম একটা গণবিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছিলেন। এটাকে আপনারা কখনো মনে করেন নাই? আমরা মনে করেছি। উনি যে কথা বলছেন আমি তো বললাম উনি তো তার একজন। আমি বলছি হি ইজ পার্ট অফ ইট। ওনার জন্য আমরা নেত্রী, আমি তো আর বললাম আপলোড করেননি ভাই। এই নিউ ইয়র্কে যখন নেত্রী আসছে আমরা কি ওনার কাছে যেতে পেরেছি? আমরা কেউ যেতে পারিনি, বিকজ অফ ডক্টর মোমেন এবং তার এসএসএফ। তারা এসএসএফ কি নেত্রীকে রক্ষা করতে পেরেছে? পারে নাই। এবং তারা আজকে বড় বড় কথা টিভিতে আপনাদের মতো আকাশে বড় বড় কথা বলতেছেন। উনি পালাইছিলেন কেন? উনি কোথায় ছিলেন? উনি কিন্তু পালাই আসছেন।
উনি যদি এত সৎ হবেন উনি বাংলাদেশ থাকেননি কেন? উনি কেন ফারুক খানের মতো জেল যাননি? হোয়াই হিজ হিয়ার? যদি উনি এত সৎ লোক হয়ে থাকেন, উনি যদি কোনো কিছু করে না থাকেন, আমি বলি এই সমস্ত লোকের জন্য আজকে আওয়ামী লীগের এই দুরবস্থা। আজকে আমরা যে কষ্ট করছি বাংলাদেশে, আওয়ামী লীগের নেতাকর্মী যে কষ্ট করছে, আমার সর্বোপরি বাংলাদেশের আজকে যে দুর্ভোগ, এটার জন্য এই ডক্টর মোহাম্মদের মতো লোকেরাই দায়ী। Eventually, what is the question? তো বলছে সিদ্দিকুর রহমান সাহেব, আপনারাও সিনিয়র মানুষ, আওয়ামী লীগ যে কি দুরবস্থায় আছে আপনার বক্তব্যের মধ্যে তাই প্রমাণিত। আজকে যে এই দুর্দিনের সময় আপনাদের নেতাদের মধ্যে একটা ঐক্য থাকবে, মূল্যায়ন থাকবে। আমি প্রশ্নটা শেষ করি, এইসব বিষয়ে আপনি পরে কথা বলেন। আমি প্রশ্নটা আরেকটা প্রশ্ন করি ওনাকে, তারপরে আপনি বলবেন। আমার প্রশ্নটা শেষ হোক তাইলে। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা কি পরস্পরকে দোষারোপ করার মধ্যে আছেন, না আপনারা কার্যকারণ খুঁজার চেষ্টা করতেছেন কিভাবে আওয়ামী লীগ দাঁড়াবে? আমার আবু তাহেরের প্রশ্নের পরেও এটা নিয়ে উত্তর করতে পারেন। জি, ওকে, সো আপনি প্রশ্নের উত্তর দেবো আপনার। ওকে, আপনি যেটা বলেছেন ডক্টর মোমেন সম্পর্কে, উনি তো ওইখানে ছিলেন, আপনাদের সাথেই ছিলেন, আপনারাই ওনার সাথে সবসময় মানে দেখা করেছেন, কথা বলেছেন। আপনারা যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি এসেছেন বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর সাথে, এবং ওনার বিরুদ্ধে আমরা কোনো ধরনের অনিয়মের কোনো কথা শুনি নাই। আপনারা কি কখনো কিছু শুনেছেন উনি কোনো অনিয়ম করেছেন? আপনি যা বললেন, কোনটা ডক্টর মোমেন কোনো অনিয়ম করেছেন এরকম কোনো অভিযুক্ত আমরা শুনি নাই? অনিয়ম তো ভাই কেউই করে নাই, অনিয়ম তো কেউই করে নাই ভাই। সবাই তো ফেরেশতা। আমরা যদি আজকে ফেরেশতাই হতাম, তাহলে আজকে আমাদের এই অবস্থা কেন? আমরা যদি এরকম একটা ফেরেশতা যদি থাকতো, তাহলে তো আমাদের এই অবস্থা হতো না। তো উনি কি মিডিয়াকে মানে উনি নিষিদ্ধ করেছিলেন বলে আপনি বলছেন? উনি বাংলাদেশে অনিয়ম যদি না করে থাকেন, বাংলাদেশে থাকেননি কেন? উনি কেন আসছেন? কি জন্য আসছেন আমেরিকাতে? কিভাবে আসলেন? বিকজ আপনাদের দলীয় সভানেত্রী উনিও চলে গেছে। তো মানে যখন কমান্ডার, যখন আপনার সেক্টর কমান্ডার পালাইয়া যায়, তখন তো পুরো সেনাবাহিনী পালাইতে হয়। আপনারা যে কারণে দেশ ত্যাগ করছেন, ডক্টর মোমেন সাহেব কি কারণে ত্যাগ করছেন? না, আমরা কিন্তু দেশ থেকে ত্যাগ করি না। আমি আমেরিকা থেকে আমরা তো দেশ ত্যাগ করিনি। শোনেন, দেশ ত্যাগকে বাধ্য করা হয়েছে। শেখ হাসিনা কিন্তু পালায় আসে নাই, এবং তারপরে যারা পালায় আসছে, তারপরে তারা ডক্টর মোহাম্মদের মতো তাদের আসা উচিত হয়নি। আমি আবার বলি, ফারুক খান এখনো জেলে আছে, আমির হোসেন আমুর মতো লোক জেলে আছে, দীপুমণির মতো লোক ক্যান্সার রোগী দেশে আছে। তারা যে জেলে থাকতে পারে, আমি জেলে নাই কেন? আমি মন্ত্রী ছিলাম, আমি জেলে নাই কেন? আমি কেন আজকে আমেরিকা এসে বড় বড় কথা বলবো? আমি কেন, আপনি যে কথা বলতে আমি উত্তর দিচ্ছি, উনি কেন আজকে আওয়ামী লীগের দলের নেতা কর্মীদের বিরুদ্ধে উনি টাইমস টিভিতে এসে বলবেন? ওটা বলবেন না, আমাদের ঘরোয়া ভাবে বলবেন। উনি কি আমার এই কথাগুলো বলে উনি কার উপকার করতেছেন? আওয়ামী লীগের ফিরিয়ে দেওয়ার উপকার করতেছেন? এটা বলে কি আওয়ামী লীগের কি করতেছি? আপনিও তো একই কাজ। আপনিও তো আপনার দলের একজন সাবেক মন্ত্রী, একজন সাবেক সংসদ সদস্য, একজন গুরুত্বপূর্ণ নেতা, তার বিরুদ্ধে বলতেছেন। এতে করে আপনার দলের, আমি তার বিরুদ্ধে বলি, উনি যেহেতু কথাগুলো নিয়ে আসছেন, আমি তার বিরুদ্ধে বলিনি। উনি যেহেতু আমার দলের নেতা কর্মীদের বিরুদ্ধে বলেছেন, উনি যেহেতু আমার নেত্রীর বিরুদ্ধে বলেছেন, উনি যেহেতু আমাদের সেই অ্যাডমিনিস্ট্রেশন বিরুদ্ধে বলেছেন, এই জন্য বলছি। আমি বলতাম না, এ কথা আমার বলার কোনো প্রয়োজনই ছিল না। আমি কেন বলতে যাবো? আমি এমন কোনো কথা বলবো না আমার দলের এই দুর্দিনে আমার দলের ক্ষতি হোক। হ্যাঁ, আমরা অনেক অবিচার করেছি, অনেক আমাদের ভুল ত্রুটি ছিল, সেটা আমরা সংশোধন করব, এবং সেই নিয়ে আমরা কাজ করতেছি। আমি আমার এই মুহূর্তে আমার যে কোনো নেতা বিরুদ্ধে আমার কথা বলা ঠিক না। আমরা কিভাবে পদচ্যুত হয়েছে, আমরা কিভাবে ক্ষমতাচ্যুত হয়েছে, এটা আমরা সবাই জানি। এখানে কে গাদ্দারি করেছে, কারা মুনাফিকি করেছে, আমরা সব জানি। আস্তে আস্তে সবই বাইরে হয়েছে। এবং এই যে 1400 লোক মারা গেছে, হত্যা হয়েছে, পুলিশদের হত্যা করা হয়েছে, তাদের যারা হত্যা করলো তাদের অ্যামনেস্টি দেওয়া হলো, তাদের কোনো দায় মুক্তি দেওয়া হলো। কেন দায় মুক্তি দেওয়া হলো? ঘটনা তো কিছু ঘটেছে, তাই না? আমরা তো বলি, আমাদের সরকারের সময় যদি কাউকে হত্যা করা হয়েছে, অবশ্যই হত্যা লোক মারা গেছে, সেগুলো বাড়ি করা হোক। এবং তারপরে কেন দায় মুক্তির প্রয়োজন আসে? কেন দায় মুক্তির প্রয়োজন তখনই হয় যখন অন্যায় করা হয়েছে। অতএব ভাই, আমি যেটা বলছি, গত 1.5 বছর সরকার বিদায় হয়ে গেছে, এ সরকারও আসছে 5 বছরের জন্য। কতদিন তাকে দেখেন, গত 1.5 বছরে আপনারা কি পেয়েছেন? এখানে আপনার টাইমস টিভিতে বহু হাসাহাসি হয়েছে, আমি দেখেছি। আমি তো সব
দেখি আপনারা আমাদের আওয়ামী লীগের নিয়ে অনেক হাসি স্বাভাবিক। আমরা সে আসলে তিরস্কার হবে, আমার বিরুদ্ধে কথা হবে, আমরা সেটা আমি রাজনীতিকে আমার সে গ্রহণ করতে হবে। এখানে ওই ইয়া ভাই নাই আমাকে বলছিল আমি নাকি হাজার হাজার মিলিয়ন ডলার এদিকে পার করে নিই। আমি বলছি ভাই $1000 দেখার যে আমি বাংলাদেশ থেকে নিয়ে এসে এখানে একটা বাড়ি কিনছি, একটা গাড়ি কিনছি, একটা ব্যাংকে আছে, আমাকে দেখান। আমি চ্যালেঞ্জ করে এখনো বলছি আমার বাংলাদেশেও কিছু নাই, বাংলাদেশ ঢাকায় বাড়ি নাই, বাংলাদেশে বগুড়া বাড়ি নাই। আমার বাপের যে একটা বাড়ি আছে সে বাড়ি ডক্টর ইউনূস তার বাহিনী দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এ হলো আমার রাজনীতি। এখন ডক্টর সিদ্দিক ভাই, আপনার মানে আওয়ামী লীগ ক্ষমতার থেকে পড়ে যাওয়ার পর আপনাদের জন্য লোকজন হাসাহাসি করতেছে, এটা ঠিক না। আবার কান্দারও কোনো কারণ নাই। মানে একের পর এক ভোটারবিহীন নির্বাচন, এটা ওইটা বিভিন্ন লোকজনের লুটপাট, এসবের তথ্য বেরিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এগুলো অনেক বলা হয়েছে রাজনীতিতে, এইসব বলা হবে, এর কিছুটা ঠিক হবে, কিছুটা ঠিক নয়। কিন্তু আমার আফসোসটা যেটা হচ্ছে, একদম বুকে হাত দিয়ে আপনি বলেন আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর মতো কোনো রাজনৈতিক কর্মসূচি এখনো দিতে পারে নাই। আওয়ামী লীগ এখনো তার সামনে হাজার হাজার নেতা কর্মী, আপনার সাথে হয়তো নেত্রীর যোগাযোগ আছে, কিন্তু হাজার হাজার নেতা কর্মীদের সাথে আমাদেরও যোগাযোগ হয়। আমরা কোনো দল করি না, আমরা যারা সংবাদ কর্মী, তাদের কাছে কোনো স্পষ্ট দিক নির্দেশনা নাই আওয়ামী লীগের নেতৃত্ব কি, এই সরকারের সময় তারা কি ভূমিকা পালন করবে। এবং এটা ঠিক, আপনি ঠিকই বলেছেন যে আওয়ামী লীগ কেন, মুসলিম লীগকেও এখনো বাংলাদেশের মানুষ স্মরণ রেখেছে, আওয়ামী লীগকেও স্মরণ রাখবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের হিসাব হবে না। কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবার রাজনৈতিক প্রক্রিয়াটা কি? এখন আপনি বলবেন এটা তো গোপন সংগঠন না, এটা একটা গণসংগঠন, এটার নেতৃত্ব কি ভাবতেছে, রাজনৈতিক কর্মসূচি কি, ঘুরে দাঁড়ানোর আগামী পদক্ষেপগুলা কি, এটার সম্বন্ধে কোনো স্পষ্ট বক্তব্য নাই। এটার মধ্যে একটা ধারণা আছে, এখনো আওয়ামী লীগ নিজেদেরকে মূল্যায়ন করে ঘুরে দাঁড়ানোর কোনো বাস্তব অবস্থায় নেই। এবং এটা একটা কথার কথা যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে না, আওয়ামী লীগ আবার 21 বছরে লাগছে, আবার 21 মাস পরে চলে আসবে। কিন্তু ইতিহাসে এরকম বহু নজির আছে, নিঃশেষ হয়ে যেত সময় লাগবে না। যদি এখনকার প্রজন্ম খুব দ্রুত হাঁটতেছে, দ্রুত চিন্তার পরিবর্তন হয়েছে। মানুষ ইতিমধ্যে আপনাদের সময়ে এমন কর্মকাণ্ড হয়েছে, মানুষ মুক্তিযুদ্ধকে ভুলে গেছে, সেই চেতনা শেষ। সেই চেতনার বন্ধক যারা আপনাদের কাছে দিছিল, এই বন্ধকের চাবি আপনাদের হাতে তুলে দিয়েছিল, এই সিন্ধুক পর্যন্ত চুরি হয়ে গেছে আপনাদের অজান্তেই। সুতরাং এটা নিয়ে অনেক ভাবার আছে, এইসব বিষয়ে যদি একটু বলেন আমরা খুশি হই, শেষ কথা হিসেবে। না ভাবার তো আপনি উত্তরটা দিয়েছেন। রাজনীতি এমন একটা কমপ্লেক্স সায়েন্স, এটা কিন্তু রেগুলার সায়েন্স না। রেগুলার সায়েন্সে আপনার কতগুলো বাউন্ডারি কন্ডিশন থাকে, কতগুলো শর্ত থাকে, সেখান থেকে একটা সলিউশন আসে। কিন্তু রাজনীতিতে এমন এর কোনো বাউন্ডারি কন্ডিশন নাই, এটা কখন কোন দিকে যাবে বলা মুশকিল। আমরা কোনোদিনই মনে করি নাই যেমন যে 5ই আগস্টে এত বড় শক্তিশালী একটা সরকার, একটা দল 5ই আগস্টে একদিনে তাদের ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। যেমনটি ভাবে সম্ভব হয়েছে, এটা আমরা সেই বাঙালি, আপনি একদিন দেখবেন, এবং সেটা হয়তো আমরা মনে কতদিন সে টাইম বলতে পারবো না। অবশ্যই দেশে এমন অবস্থা সৃষ্টি হবে, এবং আমরা সেই নিয়ে কাজ করছি। আমাদের ভুল ত্রুটি নিয়ে আমরা সমালোচনা করছি, আমরা ভুল ত্রুটি যেটা আমরা করেছি সেটা আমরা সংশোধন করার চেষ্টা করছি। সেটা কিভাবে মানুষের কাছে আমরা সে সংশোধন বাণী পাঠাবো, এ নিয়ে আমাদের কাজ হচ্ছে। এবং প্রত্যেক গ্রামে শহরে গঞ্জে যেখানে আমাদের কমিটি রয়েছে, সেখানে আমাদের যোগাযোগ হচ্ছে। সময় মতো আমরা কিন্তু ফিরে যাব না, আমরা ঘুরে দাঁড়াবো। যে কথা বলছি, আমরা বাংলাদেশি আছি, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবী দ্বারা আমরা দল করি, তারা আমরা একটি সময়ে সত্যিকারে এবং রাজনীতি আবার বলি টাইম দিতে পারবো না। উই আর ওয়ার্কিং অন ইট। এবং তার জন্য আমাদের যে জিনিসগুলো দরকার, 1.5 বছরে অনেক রিসোর্স আমাদের কাছে দিয়ে গেছেন ডক্টর ইউনূস সাহেব, সেগুলো আমরা ব্যবহার করব। এবং তারপরে তারেক সাহেব যেভাবে দেশ চালাচ্ছেন, এবং এর ভেতর দিয়ে তো অনেক, আমরা তো একই জায়গার মানুষ। এখানে যখন চাঁদাবাজি যখন সব শুরু হয়ে যাবে, এখানে যখন খুন খারাপি যখন শুরু হয়ে যাবে, এখানে যখন আপনি দেখছেন এখনই আওয়ামী লীগ বিএনপির ভেতর সিনিয়র জুনিয়র এক দল, এবং যারা মন্ত্রিত্ব তাদের এক দল, অলরেডি 3-4 দল আপনাদের মাধ্যমে জানতে পারছে, আমাদের খবর তো আসে না। সেখানে অলরেডি শুরু হয়ে গেছে। 3-2 মাস মাত্র, 6 মাস দেখবেন, আরো দেখবেন এমন একটা অবস্থার সৃষ্টি হবে যে সময়ে, এবং সেই সময়ের জন্য আমরা অপেক্ষা করছি। এবং সেই রাইট টাইমে আমার নেতা কর্মীরা দলের নেতৃত্বের নির্দেশনায় আমরা একই সাথে, আমি একটা নিজের ব্যক্তিগত মতামতে বলছি, আমি সবাইকে বলেছি, এটা আমার
নেত্রীকে আমি জানিয়েছি আমরা একটা ডেট ঠিক করব, সেখানে আমরা যারা দেশে অবস্থান করছি, আমরা যারা বাইরে অবস্থান করছি, ইন্ডিয়া থেকে শুরু করে, আমরা একই ডেটে আমরা বাংলাদেশে যাব। কারণ আজকে আমি আমুল ভাইয়ের মতো দেশে যদি উনি জেলে থাকতে পারেন, আমি জেলে থাকবো না কেন? আজকে ডক্টর রাজ্জাকের লোক যদি জেলে থাকে, আমি জেলে নাই কেন? আমরা সবাই জেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আমরা একই ডেটে, আমরা প্রবাসে যারা আছি আমরা একসাথে যাব, এবং যারা নেতাকর্মীরা যাবে এবং বাংলাদেশেও যারা অবস্থান করছে তাদেরকে আমরা অনুরোধ করব, সেই নিয়ে আমরা কাজ করছি। প্রত্যেকটা গ্রাম অঞ্চল থেকে ঢাকায় আসতে হবে সবাইকে। আমরা যেদিন ঢাকায় যাব তাদেরকে ঢাকায় আসতে হবে, তার কারণ বাংলাদেশের রাজধানী, বাংলাদেশের রাজনীতি বর্তমান ঢাকা কেন্দ্রিক রাজনীতি। ঢাকা যার, বাংলাদেশ সরকার তার, ঢাকা যার, বাংলাদেশের রাজনীতি তার। আমাদের সেই নিয়ে আমরা কাজ করছি। আমরা কোনো সহিংস রাজনীতি বিশ্বাস করি না, আমরা কোনো অনিয়মের ভিতরে যাব না। শান্তিপূর্ণভাবে, যেহেতু আমাদের দলকে এখন নিষিদ্ধ ঘোষণা করেছে, আমরা একটা টাইম লিমিট দেবো। সেই টাইম লিমিট যদি আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে না দেয়, তাহলে শান্তিপূর্ণভাবে আমরা যে পথ আমাদের প্রয়োজন আমরা সেই পথটা নেব, এবং সেজন্য একটা দিন ঘোষণা হবে। আশা করি মাননীয় জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং তার নেতৃত্বে সে কাজটি ঘটবে, এবং সে কাজটি করতে যা সময় দরকার সেটার জন্য বর্তমান সরকারের কর্মকাণ্ড এবং অলরেডি আমাদের ক্রেডিট হিসাবে ডক্টর ইউনূস গত তার গংদিন নিয়ে যে মব কালচার সৃষ্টি, সে তো অন্তত কিছুটা কমে গেছে, যে মব কালচার সৃষ্টি করে আমাদের শত শত নেতাকর্মী হত্যা করেছে। এ সমস্ত নিয়েই আমরা জনগণের সামনে যাব, এবং আমার বিশ্বাস আমরা জনগণকে বুঝাতে পারবো যে মিথ্যা প্রভাগান্ডা করে আমাদের সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, সেই সরকারকে বিতাড়িত করতে আপনার আজকে কি পেয়েছেন? আপনি আজকে যদি গ্যাস নিতে যান, আপনার 12 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়। আজকে আপনার স্কুটার চালাতে পারতেছেন না, যাদের গাড়ি চালাতে পারতেছেন না। অর্ধেক বাড়িতে এখন আর লাইট জ্বলে না, এখন হেরিকেন নাম শুরু হয়ে গেছে। হয়তো আপনি বলবেন যে যুদ্ধ, ইটস নট অনলি যুদ্ধ, পেট্রোল এবং অক্টেনের জন্য যুদ্ধ বাহির থেকে আনতে হয় না, এটা দেশে হয়। সেখানে কিন্তু অবস্থা সৃষ্টি হচ্ছে। এটাই হবে আমাদের ক্যাপিটাল, এটাই নিয়ে আমরা এগিয়ে যাব। বাংলাদেশে যাওয়ার যে প্ল্যান বললেন যে আপনাদের মহাপরিকল্পনা, এই মহাপরিকল্পনার কবে হতে পারে বলে মনে হয়? এটা তো আমি বলতে পারবো না, আপনাকে জানাবো। এটা কি এই বছরই হবে না? এবং সেই যে যাওয়ার প্ল্যান, এটা যদি শেপ নেয়, আই উইল বি ওয়ান অফ দেম, এবং আপনাকে জানাবো আমি কবে যাচ্ছি। এটা কি সারা বিশ্ব থেকেই যাবেন না খালি যুক্তরাষ্ট্র থেকে? সারা বিশ্ব থেকে যাবো, আমাদের সারা বিশ্ব থেকে যেতে হবে। মানে এই দেশটার আওয়ামী লীগ এই দেশটাকে স্বাধীন করেছে, এই দেশটাকে আমরা জঙ্গির হাতে দিতে পারি না, আমরা পারি না এটা দিতে। জঙ্গিদের হাতে দেশ আমরা পরিচালনা করতে দিতে পারি না। এটা সময়ের ব্যাপার, আমাদের জনগণ বুঝতে পারবে। আরো কিছুদিন যাক, আপনি দেখতেছেন দেশে কি অবস্থা, অর্থনীতি কি অবস্থা, খাদ্যশস্যের কি অবস্থা বর্তমানে। এটা কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন যে আপনারা যে প্ল্যান করছেন, বা না ওনার নির্দেশে করছেন এটা? না, উনি আমাদের কোনো নির্দেশে না, আমি এই সমস্ত ওনাকে আমি লিখিতভাবে জানিয়েছি। জানিয়েছেন, ওকে। উনি কি অ্যাপ্রুভ করেছেন এটা? না, উনি অ্যাপ্রুভ করবেন কেন? না, উনি আমার এই সমস্ত দেখেনি। এটা তো আমরা আমাদের মতো ছোট কর্মীরা আমরা তো নানান কথাই বলতে পারি, আমার কথা কি উনি সিদ্ধান্ত নেবেন? তা তো নেবেন না। উনি তো সব, আমি তো আছি ফ্ল্যাট ল্যান্ডে, আর উনি আছে টপ অফ দি হিল। উনি তো যেভাবে দেখেন আমি তার ওভাবে দেখতে পারি না, আমার সেই শক্তি তো আমার নেই। আমার সামান্য অভিজ্ঞতা থেকে আমি যেটুকু পারি সেটুকু আপনার সাথে আমি তুলে ধরার চেষ্টা করছি, যে আমরা কোনো সহিংস যে মানে আন্দোলন আমরা যাব না। আমরা শান্তিপূর্ণ পরিবেশে, শান্তিপূর্ণ অবস্থায়, যেভাবে বঙ্গবন্ধু বলেছিলেন যার যা আছে তাই নিয়ে বেরিয়ে হতে হবে, আমরা ওইভাবে বলবো না, আমাদের যা যা আছে তাই নিয়ে ঘুরে দাঁড়াতে হবে। 5ই আগস্টের বাংলাদেশে ফিরে যেতে হবে, যে দেশের স্বাধীনতা, আমাদের পতাকা, আমার জাতীয় সঙ্গীত, আমার সংবিধান নিয়ে যারা কথা তুলছে সেই জায়গায় আমাদের ফিরে যেতে হবে। আমরা কোনো অবস্থাতেই আপনারা সবাই একসাথে কাজ করতে দেব না। তো আপনারা সবাই একসাথে গিয়ে এয়ারপোর্টে নামবেন? দেখা যাক, বাকি সব আল্লাহ, দোয়া করে রাখি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে ইব্রাহিম চৌধুরী খোকন, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই, এবং আগামীকাল আমরা যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।